বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 30শে নভেম্বর 2025। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষার প্রিলিমিনারি পরীক্ষার সাক্ষ্য আইনের পঞ্চম ক্লাস, এবং আজকে আমরা আলোচনা করব সাক্ষ্য আইনের 33 ধারা থেকে। গতকাল আমরা 32 ধারা বিস্তারিত আলোচনা করেছিলাম। 32 ধারা এবং 33 ধারা অ্যাকচুয়ালি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছে, যে যে সকল সাক্ষী মারা গেছে, হারাই গেছে, যারা হাজির করার সময়ও ব্যয় সাপেক্ষ যে অক্ষম, এই ধরনের ব্যক্তিদের বক্তব্য আদালতে সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে কিনা। 32 এবং 33 ধারায় ব্যবহার করা যাবে। 32 ধারায় গতকাল আমি একটু মনে করাই দিই। 32 ধারায় 4 শ্রেণীর ব্যক্তি, 4 শ্রেণীর ব্যক্তি মৃত্যুবরণ করতে খুঁজে পাওয়া যাচ্ছে না, যে হচ্ছে অক্ষম, আর যারা হাজির করা সময়ও ব্যয় সাপেক্ষ। এই 4 শ্রেণীর ব্যক্তির বক্তব্য 32 ধারায় 8টা ক্ষেত্রে প্রাসঙ্গিক। মনে আছে কিনা আপনাদের? 8টা ক্ষেত্র আমি একটু বিস্তারিত ব্যাখ্যা করি, সংক্ষেপে বলি। সেটা হলো 32 হলো মৃত্যুকালীন ঘোষণা। মনে আছে কিনা? কোনো ব্যক্তি তার মৃত্যুর কারণ সম্পর্কে যদি কোনো ব্যক্তির কাছে কোনো কিছু বলে যায়, এটা দেওয়ানি ফৌজদারি উভয় মামলাই প্রাসঙ্গিক। এটা লিখিত হতে পারে, মৌখিক হতে পারে, এটা ইশারায়ও হতে পারে। এবং যখন মৃত্যুকালীন ঘোষণা দিচ্ছেন, তখন যে তাকে একেবারে এই যে যায় যায় অবস্থা মুমূর্ষু হতে হবে এমন কোনো কথা নেই। এটা পুলিশের কাছে দেওয়া যায়, ম্যাজিস্ট্রেটের কাছে দেওয়া যায়, যে কোনো ব্যক্তির কাছে দেওয়া যায়। তো মৃত্যুকালীন ঘোষণা 32-1, অবশ্যই মৃত্যুকালীন ঘোষণা প্রাসঙ্গিক হতে হলে তার মৃত্যুর কারণ সম্পর্কেই হতে হবে। বুঝেন কিনা? অন্য কোনো কথা বলে গেলে কিন্তু 32-1 প্রাসঙ্গিক হবে না। 32-2, কোন ব্যক্তি তার কাজকর্মের স্বাভাবিক রীতিনীতি, কাজকর্মের স্বাভাবিক রীতিনীতি অনুসারে যদি কোনো বক্তব্য দিয়ে যায়, কোনো কিছু লিখে যায়, সেটা প্রাসঙ্গিক 32-2। ওই যে ডাক্তার লিখে গেছিল যে আজকে অমুকের অপারেশন করছি, এটা প্রাসঙ্গিক 32-2। 32-3, কোনো ব্যক্তি যখন কোনো বিবৃতি দিয়ে যায়, যে বিবৃতিটা হচ্ছে তার আর্থিক এবং মালিকানা স্বার্থের পরিপন্থী, এরকম কোন বিবৃতি পরবর্তীতে তার বিরুদ্ধে দেওয়ানি বা ফৌজদারি মামলা হতে পারে, এগুলা প্রাসঙ্গিক 32-3। 32-3। এরপরে অধিকার প্রথা সম্পর্কে যারা জানে, যারা মারা গেছে হারাই গেছে, অধিকার প্রথা সম্পর্কে তাদের বক্তব্য প্রাসঙ্গিক 32-4। রক্ত বিবাহ তত্ত্ব সম্পর্কে কোনো লিখিত বা মৌখিক বিবৃতি যেগুলো দেওয়া হয়েছিল বিরোধ আরম্ভ হওয়ার পূর্বে, এটা হলো 32-5। রক্ত বিবাহ দত্তক সম্পর্কে কোনো বিবৃতি যেটা বিরোধের আরম্ভ হওয়ার পূর্বেই দেওয়া হয়েছিল, বাট এটা উইলে দলিলে বা সমাধি প্রস্তরে কি লিখিত, এটা হচ্ছে 32-6। এরপরে অধিকার প্রথার কথা 13-1 যে অধিকার প্রথা আছে, এটা যদি কোনো দলিলে বা উইলে লেখা থাকে, সেটা প্রাসঙ্গিক 32-7। আর কিছু সংখ্যক লোকের বিবৃতি যেগুলো বিচার্য বিষয়ের সাথে প্রাসঙ্গিক, এটা বিচার্য বিষয়ের সাথে সম্পর্কিত, সেটা প্রাসঙ্গিক 32-8। আপনি যদি এই 4টা পয়েন্ট, এই 8টা পয়েন্ট কি ওয়ার্ড গুলো মনে রাখেন, তাহলে আপনার হুবহু লেখার প্রয়োজন না। এবং লিখিত প্রস্তুতি কিন্তু এখান থেকেই শেষ। লিখিত পরীক্ষায় প্রশ্ন আসে যে যাদেরকে সাক্ষী হিসেবে ডাকা যায় না, তাদের বক্তব্য কয়টা ক্ষেত্রে প্রাসঙ্গিক। তাহলে 32 ধারায় কয় শ্রেণী? 4 শ্রেণী। 4 শ্রেণীর। আর ক্ষেত্র কয়টা? এবার আসি আমরা 33 ধারা। দেখেন, প্রমাণের জন্য পরবর্তী কার্যক্রমে কতিপয় সাক্ষ্যের প্রাসঙ্গিকতা। প্রমাণের জন্য পরবর্তী কার্যক্রমে কতিপয় সাক্ষ্যের প্রাসঙ্গিক। রিলিভেন্স অফ সার্টেন এভিডেন্স ফর প্রুভিং ইন সাবসিকুয়েন্ট প্রসিডিং। কোন সাক্ষী কোন মামলার বিচারিক কার্যক্রমে বা আইনত সাক্ষ্য গ্রহণের ক্ষমতা সম্পন্ন কোনো ব্যক্তির নিকট যে সাক্ষ্য দেয়, তা গোল দিবেন পরবর্তী মামলায় বা একই মামলার পরবর্তী পর্যায়ে কখন প্রাসঙ্গিক হতে পারে, তা 33 ধারায় বর্ণনা করা হয়েছে। এখন আমি একটু বলি, মানে আগে থেকে একটু বুঝাই দিই। 32 ধারায় যে 4 শ্রেণীর ব্যক্তি, তারা কিন্তু কখনোই কোনোদিন আদালতে আসে নাই। ওই বক্তব্য দেওয়ার পরে সে ওই হয় মারা গেছে, হারাই গেছে, বা অক্ষম হয়ে গেছে। কখনো কি আদালত এসে দিছিল? আদালত এসে দেয় নাই। বাট 33 ধারা হলো যে একবার সে আদালতে এসে সাক্ষ্য দিয়ে গেছে এবং প্রতিপক্ষ তারে জেরাও করছে। পরবর্তীতে যখন তারে আবার দরকার, রিকল করলো বা একই মামলা আবার তারে দরকার, কিন্তু ওই মুহূর্তে সে মারা গেছে, হারাই গেছে, তারে আর পাওয়া যাচ্ছে না, তখন তার বক্তব্য প্রাসঙ্গিক হলো 33-এ। অর্থাৎ 32-এ সে কোনোদিনই আদালতে দেয় নাই, 32-এ কথাগুলো অন্য কোনো ব্যক্তির কাছে এসে বলছে। আর 33-এ হলো একবার সে আদালতে এসে কি বলে গেছে, পরবর্তীতে তারে আর পাওয়া যাচ্ছে না, তখন সেটা প্রাসঙ্গিক। পূর্বের যে বক্তব্যটা দিছে, এটাই প্রাসঙ্গিক হতে পারে কত ধারায়? 33 ধারায়। এই যে দেখেন, 33 ধারায় বল দিবেন 5টি ক্ষেত্রে
কয়টা ক্ষেত্রে? 5টি ক্ষেত্রে প্রদত্ত সাক্ষ্য মামলার পরবর্তী কার্যক্রমে প্রাসঙ্গিক হতে পারে। যখন কোনো সাক্ষী মৃত্যুবরণ করে, when the witness is dead। 32-এ ছিল কয়টা, কয় শ্রেণীর ব্যক্তি? 4টি। আর এই জায়গা কয় শ্রেণী? 5 শ্রেণী। এটা হুবহু মিল আছে। যখন সাক্ষীকে খুঁজে পাওয়া যায় না, এটাও 32-এর সাথে মিল আছে। যখন সাক্ষ্য প্রদানে অসমর্থ হয়ে পড়ে, এটাও কি মিল আছে। 5 নম্বরটা দেখেন, তাকে উপস্থিত করার জন্য সময় অর্থের প্রয়োজন, তার মামলার বিবেচনা আদালতকে অযৌক্তিক মনে করে, এটাও কি মিল আছে। মিল যেটা নাই সেটা হলো যখন বিপক্ষ সাক্ষীকে সরিয়ে রাখে, এটা কি মিল আছে? না। তো তাহলে 32-এ আছে কয়টা? 4 শ্রেণী। আর 33-এ 5 শ্রেণী। বুঝতে পারছেন? এখন 32-এ ক্ষেত্র ছিল কয়টা? এখন আমরা দেখি 33-এ কি আছে। উপরে উল্লেখিত 5টি শ্রেণীর ব্যক্তিগণের সাক্ষ্য গ্রহণযোগ্য করতে হলে গোল দিবেন 4টি শর্ত পূরণ করতে হবে। অ্যাটলিস্ট 4টা শর্ত অবশ্যই পূরণ করাই লাগবে। কি কি দেখেন? সাক্ষ্যটি কোনো বিচারিক কার্যক্রমে বা সাক্ষ্য নিতে আইন বলে ক্ষমতা সম্পন্ন কোনো ব্যক্তির নিকট প্রদত্ত হবে। মানে আপনি প্রথম যে সাক্ষ্য দিছিলেন, কার কাছে দিছিলেন? বিচারিক কার্যক্রমে বা সাক্ষ্য নিতে আইন বলে ক্ষমতা সম্পন্ন অন্য কোনো ব্যক্তির নিকট প্রদান করেছিলেন। তারপরে মামলার কার্যক্রমটি একই পক্ষদ্বয়ের মধ্যে বা তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিনিধিদের মধ্যে হতে হবে। মামলার কার্যক্রম মানে এটা একই মামলায় হতে পারে, আবার ভিন্ন মামলায়ও হতে পারে, বাট ভিন্ন মামলাটা বিচার্য বিষয় একই টাইপের হতে হবে এবং পক্ষরাও কি হতে হবে? একই হতে হবে। মামলার প্রথম কার্যক্রমে আন্ডারলাইন করবেন, প্রথম কার্যক্রমে সাক্ষীকে জেরা করার অধিকার এবং সুযোগ বিরোধী পক্ষের ছিল। মামলার যে প্রথম কার্যক্রম, এই পক্ষে সাক্ষীগণের কি মানে সাক্ষীর জেরা করার সুযোগ প্রতিপক্ষ পাইছিল। একটা জিনিস মনে রাখবেন, আমরা সামনে গিয়ে পড়বো, যে পক্ষ সাক্ষী হাজির করেছে সেই পক্ষ যখন উকিল সাহেব ওই সাক্ষীর প্রশ্ন করে, মানে নিজের সাক্ষীর প্রশ্ন করলে ওটার বলে এক্সামিনেশন ইন চিফ, জবানবন্দি। আর প্রতিপক্ষ যদি ওই সাক্ষীর প্রশ্ন করে, এটা বলে জেরা। সো জেরা করা কিন্তু বাধ্যতামূলক না, জবানবন্দি নেওয়া বাধ্যতামূলক। জবানবন্দি নেওয়ার পরে প্রতিপক্ষের আইনজীবী যদি মনে করে যে এই যে কথা বলছে আর জেরা করার আমার দরকার নাই, তাহলে জেরা করতেও পারে, নাও করতে পারে, কিন্তু কি নেওয়া বাধ্যতামূলক? জবানবন্দি নেওয়া বাধ্যতামূলক। দেখেন, আজকে আমাদের একজনের ভাইবা হইছে, ওনারে জিজ্ঞেস করছিলাম আমরা এই জায়গায় হুবহু আমি যা যা জিজ্ঞেস করছি মানে তাই তাই জিজ্ঞেস করছে। ওনারা জিজ্ঞেস করছে কি আপনার নাম কি? ইন্তেজারুল। ইন্তেজারুল শব্দের ইন্তেজারুল শব্দের অর্থ কি? অপেক্ষা। তা আমিও ওনারে তাই বলছি, কিসের জন্য অপেক্ষা করতেছেন? তার বাংলাদেশ বার কাউন্সিলে পরীক্ষার পাশের জন্য অপেক্ষা করতেছি। তারপরে জিজ্ঞেস করছে যে পাশ করছেন তো 2018 সালে, এত 18 সালে পরীক্ষা দিছেন, এতদিন পরে কেন? তা উনি ওই যে বললো যে স্যার এতদিন চেষ্টা করছি, সিনিয়রের সাথে গেছি, আর এই যে বলেছে ঠিক আছে তাই ইয়াং ম্যান যান। এ হলো ভাইবা। যদি বিশ্বাস না হয় আমাদের ভাইবা ক্লাস আছে, ওনাদের হুবহু এই ভাইবা ভিডিও আমার আপলোড আছে। তো এই হলো ওনার ভাইবা। দেখেন, তো আমরা চলে আসি পরের পয়েন্টটা দেখেন। তাহলে 33-এ যদি আপনি প্রাসঙ্গিক করতে চান, তাহলে ওই সাক্ষী কি যখন আদালতে এসেছিল, প্রতিপক্ষ তারা জেরা করেছিল বা জেরা করার সুযোগ পেয়েছিল। 4 নাম্বার, মামলার প্রথম এবং পরবর্তী পর্যায়ে বিচার্য বিষয়সমূহ মৌলিকভাবে একই ছিল। মামলার প্রথম পর্যায়ে আর পরবর্তী পর্যায়ের বিচার্য বিষয় কি মৌলিকভাবে একই ছিল। তো আমরা একটা উদাহরণ যদি পড়ি, এখানে দেখেন যে ক, গ এবং ঘয়ের মধ্যকার, গ এবং ঘয়ের মধ্যকার একটি মামলায় সাক্ষ্য দেয় যে করিম সাক্ষ্য দিছে। মামলাটা হচ্ছে গণেশ আর ঘনশ্যাম। মামলার বাদী ধরেন গণেশ আর বিবাদী হলো ঘনশ্যাম, আর সাক্ষী দিছে করিম। একটি মামলায় সাক্ষ্য দেয় যে গণেশকে ঘনশ্যামের বাড়ি থেকে বাইসাইকেল চুরি করতে দেখেছিল। করিম বলতেছে যে আমি গণেশকে দেখছি, সে ঘনশ্যামের বাড়ি থেকে কি করছে? বাইসাইকেল চুরি করছে। এইটা মামলায় সাক্ষ্য দেওয়ার পরে সে মারা গেছে, সে আর বেঁচে নাই। করিমের প্রদত্ত সাক্ষ্য চুরির সত্যতা প্রমাণের জন্য উক্ত মামলার পরবর্তী কার্যক্রমে, মানে ওই মামলায় পরবর্তীতে যদি তার দরকার হয়, কিন্তু দেখা গেল সে তো আর বেঁচে নেই, প্রাসঙ্গিক হতে পারে বা পক্ষদ্বয়ের মধ্যে পরবর্তী কোনো মামলায় প্রাসঙ্গিক হতে পারে। এখন আপনি বলতে পারেন স্যার এক মামলায় যেহেতু প্রাসঙ্গিক হলো, তাহলে পরবর্তী মামলা আবার কি মামলা হতে পারে? পরবর্তী মামলা যে কোনো মামলা হতে পারে। ধরেন দেওয়ানি মামলা করছে, সেম সাবজেক্ট ম্যাটার, মানে সেম অপরাধ বিষয় নিয়ে। আগেরটা হলো বাইসাইকেল চুরির সাজা হয়েছে, এখন ঘনশ্যাম দেখা গেলো বাইসাইকেলের ক্ষতিপূরণ আদায়ের মামলা করতে। সো ওই মামলায় যদি দেখা যায় যে করিম বেঁচে নেই, তাহলে বলতে পারে যে ওনার করিম একই মামলায়, ফৌজদারি মামলায় এই ধরনের সাক্ষ্য প্রদান করে গেছে। বুঝতে পারছেন? তো তাহলে বলেন তো 32 আর 33 ধারার মধ্যে পার্থক্য কি ভাই?
নির্মল সোনা বলেন তো, একটু জোরে বলেন। আর সোনা আপনি আজকে দূরে কেন? আচ্ছা আচ্ছা বলেন। স্যার বলতে দেওয়া হচ্ছে লাগেন 4 শ্রেণীর ব্যক্তি 8টি ক্ষেত্রে, হ্যাঁ। আর 33 দেওয়া হচ্ছে লাগেন উম, আহ, 5টি ক্ষেত্রে ব্যবহার করা যাবে, 33 দেয়। এখন এই 5টি ক্ষেত্রের ভিতরে ওই 32-এ 4টে সেম মিল আছে, আর একটা হচ্ছে লাগেন ওই যখন সাক্ষী প্রদানে অসমর্থ হয়ে পড়ে। এই সহজ কথা, 32-এ সে আদালতে কখনোই আসে নাই, আর 33-এ সে একবার আদালতে আসছিল, এসে প্রতিপক্ষ তারে জেরা করার সুযোগও পেয়েছিল। এই হলো কথা। ঠিক আছে, আমরা বিগত বছরে একটা প্রশ্ন দেখি যে আহ প্রতিপক্ষ কর্তৃক জেরাকৃত একজন সাক্ষীর সাক্ষ্য একই বিষয়ে পক্ষদ্বয়ের মধ্যে পরবর্তীতে যে কোনো বিচারিক কার্যক্রমে প্রাসঙ্গিক হবে যখন উক্ত সাক্ষী হন একজন কি মৃত ব্যক্তি। 13-তে এসেছে, 17-তে এসেছে। বুঝছেন? সেলফ প্র্যাকটিসের অনেকগুলো প্রশ্ন ইম্পর্টেন্ট, সব পড়ে ফেলবেন কষ্ট করে। ধারা 34টা একটু লেখেন, ধারা 34। হিসাবের খাতায় লিপিবদ্ধ বিষয় যখন প্রাসঙ্গিক। হিসাবের খাতায় একটু লিখে রাখেন, সবাই একটু লেখেন, যার লেখা না একটু লেখেন। হিসাবের খাতায় লিপিবদ্ধ বিষয় যখন প্রাসঙ্গিক, ধারা কত? 34। আবার বলি, হিসাবের খাতায় লিপিবদ্ধ বিষয় যখন প্রাসঙ্গিক। ব্যাখ্যা দিব পরে, আগে লেখেন। ধারা 35 লেখেন, সরকারি দলিলে, 35 ধারা লেখেন, সরকারি দলিলে লিপিবদ্ধ বিষয়ের প্রাসঙ্গিকতা। সরকারি দলিলে লিপিবদ্ধ বিষয়ের প্রাসঙ্গিকতা যেমন লেখেন এফআইআর, এনআইডি কার্ড ইত্যাদি। যেমন এফআইআর, এনআইডি কার্ড ইত্যাদি। এফআইআর, এনআইডি কার্ড ইত্যাদি। ধারা 36, মানচিত্র, চার্ট, মানচিত্র কমা চার্ট, চার্ট বুঝেন না, যে তালিকা আর কি, মানচিত্র, চার্ট ইত্যাদির প্রাসঙ্গিকতা। মানচিত্র, চার্ট ইত্যাদির প্রাসঙ্গিকতা। কত ধারা? 36। ধারা 38, ধারা 38, আইন গ্রন্থের অন্তর্ভুক্ত, আইন গ্রন্থের অন্তর্ভুক্ত, আইন গ্রন্থের অন্তর্ভুক্ত কোন আইন সম্পর্কিত বিবৃতির, কোন আইন সম্পর্কিত বিবৃতির প্রাসঙ্গিকতা। আইন গ্রন্থের অন্তর্ভুক্ত কোন আইন সম্পর্কিত বিবৃতির প্রাসঙ্গিকতা। যেমন লেখেন, যেমন বড় হাতের ডিএলআর, কমা এমএলআর ইত্যাদি, এমএলআর, ডিএলআর ইত্যাদি, ডিএলআর, এমএলআর ইত্যাদি। সো আজান দিছে, আমরা নামাজ পড়ে এসে এগুলো বিস্তারিত ব্যাখ্যা করবো এবং পড়ার সামনে আগাবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এখানে দেখেন যে আমরা 34 ধারা লিখেছিলাম যে হিসাবের খাতায় লিপিবদ্ধ বিষয় যখন প্রাসঙ্গিক। হিসাবের খাতায় লিপিবদ্ধ বিষয় প্রাসঙ্গিক, এর আগে আহ 32-33 মানেই সে মারা গেছে, হারাই গেছে। আর ধরেন কোনো ব্যক্তি জীবিত আছে, একজন দোকানদার একজনের কাছে ধরেন টাকা পায়, বকেয়া টাকা পায়, এখন বারবার টাকা দেওয়া সত্ত্বেও সে ক্রেতা পরিশোধ করতেছে না, তো তখন সে মামলা করলো অর্থ আদায়, যে অমুকের কাছে আমি এত টাকা বকেয়া পাই। মামলা করলে ওই দোকানদার দেখাইতে পারে যে ওনার এই যে দেখেন, আমার হিসাবের খাতায় অমুক সাল থেকে এই পর্যন্ত অমুক 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 মালামাল সে ক্রয় করেছে। তাহলে হিসাবের খাতা প্রাসঙ্গিক কত ধারায়? 34 ধারায়। আর মারা গেলে, হারাই গেলে, অক্ষম হইলে সেই ক্ষেত্রে আসতো 32, 33। আচ্ছা, 35 ধারায় কি বললো দেখেন, সরকারি দলিলে লিপিবদ্ধ বিষয়ের প্রাসঙ্গিকতা, যেমন এফআইআর, এনআইডি ইত্যাদি। আপনি সরকারি দলিল, মোটামুটি আমরা এখন ধারণা করতে পারি যে সরকারি দলিল কোনগুলা, সরকারি কোনো কর্তৃপক্ষের, আদালতের, ট্রাইব্যুনালের কাজের অংশকেই সরকারি দলিল বলে। তাহলে এফআইআর যে, এফআইআর যে বিষয় আছে এটা যে সাক্ষ্য আইনি প্রাসঙ্গিক, বা এনআইডি কার্ড যে প্রাসঙ্গিক, সরকারি দলিল এগুলো তো সরকারি দলিল, এগুলোর প্রাসঙ্গিকতা আছে, তাহলে সাক্ষ্য আইনের কত ধারায়? 35 ধারা। তারপর দেখেন ধারা 36, মানচিত্র, চার্ট ইত্যাদির প্রাসঙ্গিকতা। মানচিত্র, চার্ট অর্থ কি?
আপনি কোনো মামলায় ধরেন কোনো মানচিত্র দেখাইলেন, কোনো চার্ট দেখাইলেন, এইগুলোও কোনো মামলায় প্রাসঙ্গিক হতে পারে। কত ধারা? 36 ধারা। তো এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে সরাসরি ধারা ওয়াইজ, যে হিসাবের খাতা প্রাসঙ্গিক কত ধারায়? 34। সরকারি দলিল লিপিবদ্ধ বা বিষয় প্রাসঙ্গিকতা কততে? 35। মানচিত্র চার্ট প্রাসঙ্গিক কততে? 36। যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ধারা 38। 38 দেখেন যে আম, আইন গ্রন্থের অন্তর্ভুক্ত কোনো আইন সম্পর্কিত বিবৃতির প্রাসঙ্গিকতা, যেমন ডিএলআর, এমএলআর ইত্যাদি। আমরা কোর্টে যারা যান, দেখবেন যে উকিল সাহেবরা বিভিন্ন বিচারিক নজির দেখান, যে উচ্চ আদালতের নজিরে এই আছে, যে বিভিন্ন সময় বই নিয়ে যান, মোটা মোটা বড় বড় বই নিয়ে যান, বা উকিল সাহেবদের চেম্বারেই শোভাবর্ধন করে হচ্ছে বইগুলো। তো বইগুলোর বিভিন্ন নাম আছে, ডিএলআর ঢাকা ল রিপোর্ট, এমএলআর মেইন স্ট্রিম ল রিপোর্ট, তারপরে বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক প্রকাশিত হয় বিএলডি, বাংলাদেশ লিগাল ডিসিশন। এই বইতে বিভিন্ন মামলার নজির থাকে। নজির মানে হলো আপনার একটা মামলা চলতেছে, তখন আপনি ডিএলআর এ খুঁজবেন যে এই রিলেটেড কোনো মামলা ভবিষ্যতে কোনো মানে অতীতে কোনো জাজমেন্ট আছে কিনা, যা আমার পক্ষে যায় কিনা। তাহলে বিচারিক নজির এগুলা বা আইন গ্রন্থ, এগুলো প্রাসঙ্গিক সাক্ষ্য আইনের কত ধারায়? 38 ধারায়। বুঝতে পারছেন? তো পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে উচ্চ আদালতের নজির বা উচ্চ আদালতের সিদ্ধান্ত এগুলো সাক্ষ্য আইনে প্রাসঙ্গিক কত ধারায়? 38 ধারায়। তো 32 33 নিয়ে প্লাস এই যে 35 থেকে 34 থেকে 38 পর্যন্ত পড়লাম, মাঝে 37টা আমরা পড়ি নাই, প্রয়োজন নেই। কোনো প্রশ্ন আছে অনলাইন অফলাইনে যারা আছেন, কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন প্লিজ, না হলে আমরা সামনে আগাবো। কোনো প্রশ্ন আছে? প্রভাস, আকিনুর, ফেরদৌস সাহেব, পূর্ণ, অনলাইনে কারো প্রশ্ন আছে? অনলাইনে প্রশ্ন নাই। ঠিক আছে, আমরা চলে আসি ধারা 40। ধারা 40 থেকে 44, এটা হচ্ছে পূর্ববর্তী। আহ আচ্ছা, কি প্রশ্ন আছে? আমি আনমিউট করে দিচ্ছি, বলেন। আনমিউট করছি, বলেন কি প্রশ্ন আছে। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, ওই যে অনেক সময় ওই জমি বিভাগ বন্টনের ক্ষেত্রে আমরা আপোষনামা থেকে যে ইউনিয়ন কাউন্সিল থেকে বা সাদা কাগজে আপোষনামা করি এবং ওর একটা খসড়া মানচিত্র করি, স্কেচ ম্যাপ করি। হুম হুম তো হুম। এই স্কেচ ম্যাপ কি প্রাসঙ্গিক স্যার? হ্যাঁ, ওই যে মানচিত্র, সত্যি? হ্যাঁ প্রাসঙ্গিক। এই যে একটু আগে যে বললাম, 36 ধারায়। জি স্যার, ঠিক আছে। আচ্ছা, আর অন্যরা বলেন, মনির সাহেব কি প্রশ্ন আছে? ওকে, আমরা চলে আসি আহ বিচার আদালতের রায় যখন প্রাসঙ্গিক। এটা হচ্ছে রায়। আমরা এতক্ষণ বিভিন্ন জিনিস প্রাসঙ্গিক করছি, যে মৃত ব্যক্তি বললে, অক্ষম ব্যক্তি বলে গেলে কখন, খাতা কখন, চার্ট কখন, মানচিত্র কখন। এখন যেটা দেখবো সেটা হলো যে আদালত যে কোনো মামলায় যে রায়টা দেয়, একটা মামলায় যে রায় দেয়, এই রায় আরেক মামলায় প্রাসঙ্গিক কিনা। এক মামলার রায় আরেক মামলায় প্রাসঙ্গিক কিনা, তাতে পক্ষ রায় এক হোক বা না হোক। এই রায়ের প্রাসঙ্গিকতা সম্পর্কে বলছে 40 থেকে 44, মানে সেকশন 40 থেকে 44। তো প্রথমে আমরা চলে আসি ধারা 40। দ্বিতীয় মোকদ্দমা বা বিচার বারিত করার জন্য পূর্ববর্তী রায় প্রাসঙ্গিক। দ্বিতীয় মোকদ্দমা মানে দ্বিতীয় মামলার বিচার বারিত। বারিত শব্দটা অনেকে বুঝেন না। বারিত মানে হলো নিষেধ, বাধা। বারিত মানে কি? নিষেধ বা বাধা। মানে দ্বিতীয় মকদ্দমার বিচার বারিত করার জন্য পূর্ববর্তী রায়, আগের মামলার রায় কখন প্রাসঙ্গিক? প্রিভিয়াস জাজমেন্ট। প্রিভিয়াস শব্দের অর্থ হলো পূর্ববর্তী, জাজমেন্ট মানে কি? রায়। পূর্ববর্তী রায়। রিলিভেন্ট মানে কি? প্রাসঙ্গিক। তাহলে পূর্ববর্তী রায় প্রাসঙ্গিক। টু বার, বার মানে হলো বারিত, এটা তো মনে রাখা সহজ। বার মানে কি? বারিত। টু বার এ সেকেন্ড, সেকেন্ড মানে তো সবাই জানেন, সেকেন্ড মানে কি? দ্বিতীয়। সুট মানে কি? মামলা। আর ট্রায়াল, বানানটা ভুল আছে, টিআরআই এল হবে। ট্রায়াল মানে হলো বিচার। তাহলে আপনি ইংরেজি কেন পারবেন না? প্রিভিয়াস জাজমেন্ট রিলিভেন্ট মানে পূর্ববর্তী রায় প্রাসঙ্গিক। টু বার এ সেকেন্ড সুট, দ্বিতীয় মামলার বিচারে অথবা দ্বিতীয় মামলায় অথবা বিচারে। সেকেন্ড সুট অর ট্রায়াল মানে আগে যে মামলাটার বিচার হয়েছে সেই মামলাটার রায় পরবর্তী মামলায় কখন প্রাসঙ্গিক। ব্র্যাকেটে লেখেন রেস জুডিকাটা।
রেস জুডিকাটা লেখেন, ব্র্যাকেটে লেখেন রেস জুডিকাটা। তাহলে এখানে যে বিষয়টা মনে রাখবেন, একবার পরীক্ষায় প্রশ্ন এসেছিল 2013 সালে, যে পূর্ববর্তী মানে সাক্ষ্য আইনের কত ধারায় রেস জুডিকাটা নীতিটি প্রতিফলিত হয়েছে? কত ধারায়? 40 ধারায়। অথবা এটার সরাসরি কিন্তু এখানে রেস জুডিকাট শব্দটা নেই, বাট রেস জুডিকাটা অ্যাকচুয়ালি কি, এটা দেওয়ানি কার্যবিধির 11 ধারায় আলোচনা করা হয়েছে, এবং সেম বিধান আছে ফৌজদারি কার্যবিধি 403 ধারায়। সেম বিধান আছে বাংলাদেশ সংবিধানের 35-এর 2 অনুচ্ছেদ। আচ্ছা, রেস জুডিকাটা হলো এই একই পক্ষগণের মধ্যে, শুনেন লেখার প্রয়োজন নাই, একই পক্ষগণের মধ্যে ধরেন আশরাফুল আর শাকিল, একই বিচার্য বিষয় নিয়ে একটা জমিনে ওনাদের একবার বিচার হয়ে গেছে, এই মামলায় শাকিল হারছে। হারার পরে যদি শাকিল হারার পর আবার যে মামলা করে, তখন দ্বিতীয় মামলাটা রেস জুডিকাটা দ্বারা কি বাড়িত, কারণ একবার তো এটার বিচার কি হয়ে গেছে। এখন এক মামলার বিচার হওয়ার পরে যদি আবার করতো, তাহলে এই বিচার আজীবন চলতো, তাহলে আর কোনোদিন মামলা নিষ্পত্তি হতো না। এই কারণে এলো রেস জুডিকাটার বিধান করা হয়েছে। তো সেম বিধান সাক্ষ্য আইনে আছে কত ধারায়? 40 ধারায়। বাট এখানে রেস জুডিকাটা শব্দটা বলে নাই, এখানে বলছে দ্বিতীয় মোকদ্দমা বা বিচার বারিত করার জন্য পূর্ববর্তী রায় কখন প্রাসঙ্গিক। সো কোন রায়, আদেশ বা ডিক্রি অস্তিত্ব থাকবে, উক্ত রায় বা আদেশ বা ডিক্রি কোনো আদালতকে কোনো মোকদ্দমা আমলে নিতে বারিত করে, কোনো মোকদ্দমার বিচার করতে বারিত করে, এগুলাই মোটামুটি, আর বিস্তারিত করবো না। জাস্ট রেস জুডিকাটা নীতিটি প্রতিফলিত হয়েছে কত ধারায়? 40 ধারায়। তো জেনে রাখা ভালো, দেখেন জেনে রাখা ভালো, পরের পেজে আছে যে সাক্ষ্য আইনের 40 ধারা দেওয়ানি এবং ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে প্রযোজ্য। যদি কখনো পরীক্ষায় প্রশ্ন আসে যে সাক্ষ্য আইনের 40 ধারা দেওয়ানি ফৌজদারি উভয় মামলায় প্রযোজ্য কিনা, হ্যাঁ উভয় মামলায় প্রযোজ্য। বলেন তো এই আহ লুৎফর সাহেব, সাক্ষ্য আইন কি দেওয়ানি ফৌজদারি উভয় মামলার ক্ষেত্রে প্রযোজ্য? কোথায় বলা আছে বলেন, প্রথম দিন করছিলাম, বলেন। যারা এক এক ধারায় বলছে যে সাক্ষ্য আইন দেওয়ানি ফৌজদারি উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। আমরা চলে আসি পরের ধারা, ধারা 41। আচ্ছা, বিগত বছর প্রশ্ন দেখেন যে সাক্ষ্য আইনের কোন ধারায় রেস জুডিকাটা নীতির প্রতিফলন ঘটেছে? বানানটা ভুল আছে, প্রতিফলন ঘটেছে কত ধারা? 40 ধারা, 2013 সালে। আমি যেবার এমসিকিউ দিছিলাম সেই সালের প্রশ্ন দেখেন। আমরা চলে আসি পরের প্রশ্ন, প্রোবেট। আমাদের সময় এত পড়া লাগতো না, আপনাদের সময় অনেক পড়া লাগে। আমরা দেখা গেল জানতাম না যে 40 ধারায় কি আছে না না আছে। দেখেন প্রোবেট, তার বলে আবার ভাবেন না যে এমনি এমনি পাশ করে গেছি, ঠিক আছে। আচ্ছা দেখেন, প্রোবেট প্রোবেট এখতিয়ার ইত্যাদির ক্ষেত্রে কিছু রায়ের প্রাসঙ্গিকতা, রিলিভেন্সি অফ সার্টেন জাজমেন্টস ইন প্রোবেট এটসেট্রা জুরিসডিকশন। দেখেন 41 ধারার অধীন গোল দিবেন প্রোবেট, ম্যাট্রিমোনিয়াল গোল দিবেন, অ্যাডমিরালটি গোল দিবেন, দেউলিয়াত্ব গোল দিবেন। এখতিয়ার প্রয়োগকারী আদালতের কর্তৃক প্রদত্ত কতিপয় রায়কে প্রাসঙ্গিক হিসেবে উল্লেখ করা হয়েছে, এবং উক্ত রায়কে কতিপয় বিষয় গোল দিবেন চূড়ান্ত প্রমাণ হিসেবে উল্লেখ করা হয়েছে। একটু বুঝতে হবে ভাই। প্রথমত পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে 41 ধারায় কয়টা আদালতের রায় সম্পর্কে বলা হয়েছে? 4টা আদালতের, আমার মনে রাখতে হবে। প্রোবেট মানে হলো উইল সম্পর্কিত, পরে লেখা আছে, লেখা লাগবে না। ম্যাট্রিমোনিয়াল মানে হলো, ম্যাট্রিমোনিয়াল মানে বিবাহ, বিবাহ সম্পর্কিত। অ্যাডমিরালটি মানে হলো সামুদ্রিক বা জাহাজ রিলেটেড, অ্যাডমিরালটি জাহাজ সামুদ্রিক এখতিয়ার নৌ এখতিয়ার সম্পর্কিত। দেউলিয়াত্ব মানে হলো ইনসলভেন্সি। কি বলেন? লেখা আছে পরে, লেখা লাগবে না। তো জাস্ট মনে রাখতে হবে এই 4টা আদালতের রায়কে, ওই যে গোল দিতে বলছি, কনক্লুসিভ প্রুফ। কনক্লুসিভ প্রুফ মানে হলো চূড়ান্ত প্রমাণ, মানে এই 4টা আদালতের রায় হচ্ছে কি প্রমাণ? চূড়ান্ত প্রমাণ। তারপরে নিচে ব্যাখ্যা দিছে যে এই 4টা আদালতের রায় হচ্ছে জাজমেন্ট ইন রেম। পড়েন পরে, আগে আমার ব্যাখ্যা শুনেন। আমাদের আদালত যে রায়গুলো প্রদান করে,
এই রায়ের দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো জাজমেন্ট ইন পার্সোনাম, আর একটা হলো জাজমেন্ট ইন রে। পার্সোনাম মনে রাখবেন পক্ষ, পার্সন মানে কি পক্ষ। যে মামলার রায় শুধুমাত্র মামলার পক্ষের উপর বাধ্যকর, আর কেউ ওই মামলার পক্ষ যদি না হয় তার উপর বাধ্যকর না, সেটারে বলে জাজমেন্ট ইন পার্সোনাম। ওই যে ঘোষণামূলক মামলার রায় শুধু বাদী বিবাদীর উপরই বাধ্য কর, যে ওই মামলার পক্ষ না সে মানতে বাধ্য না। কিন্তু এই চারটা আদালতের রায়, প্রবেট, ম্যাট্রিমোনিয়াল, অ্যাডমিরালটি, দেউলিয়াত্ব, এই চারটা আদালতের রায় জাজমেন্ট ইন রেম প্রকৃতির। জাজমেন্ট ইন রেম, হোয়াট ইজ জাজমেন্ট ইন রেম? জাজমেন্ট ইন রেম হলো যে আদালত, যে রায় শুধু পক্ষ না বরং সবাই মানতে বাধ্য, সেটাই হলো জাজমেন্ট ইন রেম। যদি বলে, যদি আপনারে বলে শুনেন যে ঘোষণা করছে যে দিনেশ হলো দেউলিয়া, দেউলিয়া দেউলিয়া আদালত ঘোষণা করছে দিনেশ হলো কি দেউলিয়া, তাহলে এটা মামলার পক্ষ ছাড়াও আমি আপনিও মানতে বাধ্য কি দিনেশ দেউলিয়া। বুঝেন কিনা? কারণ দেউলিয়ার তো আদালতের রায় হলো জাজমেন্ট ইন কি রেম, আর জাজমেন্ট ইন রেম মানতে সবাই কি বাধ্য। যদি ঘোষণা করে ম্যাট্রিমোনিয়াল আদালতের রায় যে অমুক অমুকের মধ্যে বিবাহ বিচ্ছেদের ডিক্রি দিয়ে দিল, তাহলে তাদের মধ্যে যে আর দাম্পত্য সম্পর্ক নেই, তাদের মধ্যে যে বিবাহ বিচ্ছেদ হয়ে গিয়েছে, এটা কারা মানতে বাধ্য? সবাই মানতে বাধ্য। বুঝেন কিনা? তাহলে আমার মনে রাখতে হবে যে 41 ধারায় কয়টা আদালতের রায় বলেছে? এই চারটা আদালতের রায় কি জাজমেন্ট ইন রেম। জাজমেন্ট ইন রেম কি? যে রায় শুধুমাত্র পক্ষ না সকলেই মানতে বাধ্য, তারাই বলে জাজমেন্ট ইন রেম। সো আমরা একটু পড়ি, দেখেন। 41 ধারার অধীন সেই সকল রায়কে গ্রহণযোগ্য করা হয়েছে যেগুলো বস্তুর বিরুদ্ধে রায় বা জাজমেন্ট ইন রেম। জাজমেন্ট ইন রেম অর্থ হলো সুনির্দিষ্ট কোনো বিষয়ের বিরুদ্ধে রায়। বস্তুর বিরুদ্ধে রায় বা জাজমেন্ট ইন রেম হতে পারে যখন, আন্ডারলাইন করেন, আবিষ্কার, মর্যাদা, সম্পত্তি সম্পর্কিত কোনো প্রশ্নে মীমাংসা করা হয়। এত বিস্তারিত পড়ার প্রয়োজন নাই, জাস্ট আপনি মনে রাখেন জাজমেন্ট ইন, মানে এত বিস্তারিত পড়া লাগবে না, জাস্ট মনে রাখবেন জাজমেন্ট ইন রেম কি লিখবেন, যে রায় সকলেই শুধুমাত্র মামলার পক্ষ না বরং সকলেই মানতে বাধ্য, তাকেই বলে জাজমেন্ট ইন রেম। কথা শেষ। এই যে পরের পেজে একটু যদি লেখাটা দেখেন, বা পরের লাস্ট প্যারাটা, কোন ব্যক্তি যে মামলার পক্ষ না সে মামলার সেই মামলার সিদ্ধান্ত সাধারণত তার জন্য বাধ্যকর না। 41 ধারার অধীন জাজমেন্ট ইন রেম এই নিয়মের ব্যতিক্রম, কারণ জাজমেন্ট ইন রেমের ক্ষেত্রে আদালতের রায় শুধুমাত্র পক্ষগণের উপর বাধ্যকর তা নয়, বরং অন্যান্য সকল ব্যক্তিদের উপরে কি বাধ্যকর। তাহলে জাজমেন্ট ইন রেম সকল ব্যক্তিদের উপরে বাধ্যকর। সো পরের পেজে, মানে পরের আছে দেখেন 41 ধারায় 4 শ্রেণীর, গোল দিবেন, 4 শ্রেণীর এখতিয়ার প্রয়োগকারী আদালতের রায়কে প্রাসঙ্গিক উল্লেখ করা হয়েছে। এই যে এখানে বাংলা বলা আছে। প্রবেট মানে কি? উইল সংক্রান্ত। ম্যাট্রিমোনিয়াল মানে কি? বিবাহ সংক্রান্ত। অ্যাডমিরালটি মানে কি? নৌ চলাচল বিষয়ক। ইনসলভেন্সি জুরিসডিকশন মানে দেউলিয়াত্ব বিষয়ক। তো এই চারটা আদালতের রায় হলো জাজমেন্ট ইন কি রেম, সবাই মানতে বাধ্য। আর দরকার নাই, জেনে রাখা বলো, দেখি জেনে রাখা বলো। 41 ধারায় প্রোবেট, ম্যাট্রিমোনিয়াল, অ্যাডমিরালটি, দেউলিয়াত্ব এখতিয়ার প্রয়োগকারী ক্ষমতা সম্পন্ন আদালত কর্তৃক প্রদত্ত রায়, আদেশ বা ডিক্রিকে কতিপয় ক্ষেত্রে গোল দিবেন চূড়ান্ত প্রমাণ বা কনক্লুসিভ হিসেবে উল্লেখ করা হয়েছে। তাহলে 41 ধারা কি চূড়ান্ত প্রমাণ? অবশ্যই চূড়ান্ত প্রমাণ। চূড়ান্ত প্রমাণ কি? যে রায় যেটা মানতে সবাই বাধ্য এবং যেটারে খণ্ডানো যায় না, যেটারে কি রিভার্ট করা যায় না, খণ্ডানো যায় না, মানে যেটারে ভুল বলে প্রমাণিত করা যায় না, সেটাই হচ্ছে কনক্লুসিভ প্রুফ। সূর্য পূর্ব দিকে উদিত হয়, এটা একটা কনক্লুসিভ প্রুফ, এটারে খণ্ডন করা যায় না। বুঝতে পারছেন? নির্মল সোনা, এটাও কনক্লুসিভ প্রুফ, তবে এটা খণ্ডানো যেতে পারে। হ্যাঁ, না সেটা আসেন। আচ্ছা যাই হোক, উদাহরণ দেখি। শোনার মতো কাজ যদি না করেন তাহলেই তো খণ্ডানো গেল। আচ্ছা দেখেন, ক এবং ক্ষয়ের মধ্যে সম্পাদিত বিবাহটি আদালত বাতিল বলে ঘোষণা করে। ক এবং ক্ষয়ের মধ্যে, ক এবং ক্ষয় এখন আর স্বামী স্ত্রী না, সেই সম্পর্কে আদালতের সিদ্ধান্ত হলো চূড়ান্ত প্রমাণ। মানে যদি বিবাহ এখতিয়ার প্রয়োগ করে আদালত রায় দেয় যে সে আর এখন অমুক অমুকের স্বামী স্ত্রী না, তাহলে এটা সকলেই মানতে বাধ্য, শুধু তারা না বরং সকলেই মানতে বাধ্য। কত ধারা? 41। আমরা চলে আসি 42 ধারা, জনসংশ্লিষ্ট প্রকৃতির রায়। জনসংশ্লিষ্ট প্রকৃতির রায়
এই জায়গা প্রথমে একটু লিখে রাখেন, ব্র্যাকেটে লেখেন যে জাজমেন্ট ইন রেম কিন্তু কনক্লুসিভ প্রুফ না। 42-এর পাশে একটু লিখে রাখেন জাজমেন্ট ইন রেম, জাজমেন্ট ইন রেম কিন্তু কনক্লুসিভ প্রুফ না। হ্যাঁ, জাজমেন্ট ইন রেম কিন্তু কনক্লুসিভ প্রুফ না। ভাই, জনসংশ্লিষ্ট প্রকৃতির রায় আসলে কি? সাক্ষ্য আইনের 42 ধারায় জনসংশ্লিষ্ট প্রকৃতির রায় পাবলিক নেচার বিষয়ে আদালতের রায় প্রাসঙ্গিক করা হয়েছে। সাক্ষ্য আইনের সাধারণ নিয়ম হলো রায়ের পক্ষ নয় এমন কোন ব্যক্তির ক্ষেত্রে রায় বাধ্যকর হবে না, কিন্তু এই নিয়মের প্রথম ব্যতিক্রম 41 ধারায় এবং দ্বিতীয় ব্যতিক্রম আন্ডারলাইন করবেন কত ধারায়? 42 ধারায়। প্রথম ব্যতিক্রম আলোচনা করছে 41 ধারায়, দ্বিতীয় ব্যতিক্রম আলোচনা করছে 42 ধারায়। এই ধারায় বলা হয়েছে, এই ধারায় বলা হয়েছে আন্ডারলাইন করবেন, একই পক্ষ হোক বা না হোক, একই পক্ষ হোক বা না হোক, জনসংশ্লিষ্ট প্রকৃতির রায় যেমন প্রথা, প্রেসক্রিপশন, অনুমতি সাপেক্ষে ব্যবহার ইত্যাদি বিষয়ে আদালতের রায় প্রাসঙ্গিক। এখন যদি বলেন তার প্রেসক্রিপশন কি, প্রেসক্রিপশন হলো মানে ওই যে সুখাধিকার, আমরা তামাদি আইনে পড়বো, দীর্ঘকালীন জনিত ভোগ দখল জনিত অধিকার, একজনের জমির উপর দিয়ে আরেকজন হাঁটে, যদি অনবরত বেসরকারি সম্পত্তির ক্ষেত্রে 20 বছর হাঁটে তাহলে সুখাধিকার, আর সরকারি সম্পত্তির ক্ষেত্রে কত? 60 বছর হাঁটলে সুখাধিকার। এখন ভাই শুনেন, প্রশ্ন উঠছে যে শাকিলের জমির উপর দিয়ে, শাকিলের জমির উপর দিয়ে শাকিল আশরাফুল সাহেবরে বলছে যে আশরাফুল ভাই আপনি আমার জমির উপর দিয়ে হাঁটতে পারবেন না। বাধা দিছে কে? শাকিল। তো এখন আশরাফুল্লে বাধা দিলে আশরাফুল গিয়ে সুখাধিকারে মামলা করে দিছে যে ওনার, আমি এই জমির উপর দিয়ে, শাকিল মালিক আমি অস্বীকার করি না, বাট তার জমির উপর দিয়ে আমি একটানা কত বছর হাঁটতেছি? 20 বছর হাঁটতেছি, আমার সুখাধিকার অর্জিত হইতে। আর তাছাড়াও পূর্বেই একটা মামলা শাকিল আর প্রবাসের মধ্যে হয়েছিল, সে মামলায় আদালত শাকিলকে বলছিল যে এই জমির উপর দিয়ে শুধু প্রবাস না অন্যান্য সকলেরও হাঁটার অধিকার আছে। এই রায়ও আশরাফুল সাহেব আদালতে কি করছে? সাবমিট করছে। এখন ওই রায়টা 42 ধারায়, যেহেতু জনসংশ্লিষ্ট প্রকৃতির রায় 42 ধারায় প্রাসঙ্গিক, এটা জাজমেন্ট ইন রেম বাট এটা কনক্লুসিভ প্রুফ না। 41 ধারায় যেরকম মানে জোর বেশি, 42 ধারায় এরকম আদালত পুরোপুরি মানে এত জোর নাই। 42 ধারা হলো এটা কি করা যায়? খণ্ডানো যায়। এই যে উদাহরণ দেখেন, করিম খবিরের বিরুদ্ধে তার জমিতে অনধিকার প্রবেশের মামলা করে। করিম হচ্ছে বাদী, কবির হচ্ছে কি? বিবাদী। কি মামলা করছে? অনধিকার প্রবেশ। অনধিকার প্রবেশ হলো করিম বলছে যে কবির তুমি আমার জমিতে আমার অনুমতি ছাড়া প্রবেশ করছো। কবির উক্ত জমিতে সাধারণ জনগণের চলাচলের অধিকার আছে বলে দাবি করে। কবির বলতেছে যে আমি তো ঢুকছি ঢুকছি, এই জায়গার উপর দিয়ে অন্যান্য সকলেরও হাঁটার অধিকার আছে। করিম এই দাবি অস্বীকার করে। করিম বলতেছে যে না, তোমার তথ্য সঠিক না। করিম এবং গণেশের মধ্যে উক্ত জমি নিয়ে পূর্বের কোন এক মামলায় আদালত উক্ত জমিতে সাধারণের চলাচলের অধিকার আছে বলে ডিগ্রি প্রদান করেছিল। কবির এসে দেখাচ্ছে যে ওনার এই যে দেখেন, করিম আর গণেশের মধ্যে এর আগে একটা মামলা হয়েছিল, এই মামলায় আদালত বলছে যে সকলের এই জায়গায় দিয়ে হাঁটার অধিকার আছে। আদালতের এই ডিগ্রি বর্তমানে করিম এবং কবিরের মধ্যকার মামলায় কি হবে? প্রাসঙ্গিক হবে, কিন্তু এটা চলাচলের অধিকার যে আছে তার চূড়ান্ত প্রমাণ না। বুঝতে পারছেন? তাহলে আমার মনে রাখতে হবে যে মানে 42 ধারা হলো জনসংশ্লিষ্ট প্রকৃতির রায়, জাজমেন্ট ইন রেম বাট কনক্লুসিভ প্রুফ না। আর 41 ধারায় কয়টা আদালতের রায়? চারটা আদালতের রায়। জাজমেন্ট ইন কি? রেম এবং কনক্লুসিভ প্রুফ। ফেরদৌস সাহেব, এই চারটা আদালত কি কি? আর প্রবেট মানে কি বাংলা বলে যান, না দেখে বললেন। আচ্ছা, তারপরে আর দেউলিয়ার ইংরেজি কি? আসল পরীক্ষার হলে যদি লোকজন এত হেল্পফুল হতো না, একজনকে জিজ্ঞেস করলে আর একজন বলে দেয়, ওই সময় কাউরে বললে তো বলে না, দু একজন আবার ভুল ভালো বলে।
আবার দু একজনের কাছে একটা জিজ্ঞেস করলেও মনে হচ্ছে যে কিডনি চাইছেন মনে হয়, যে একেবারে যাই হোক দেখেন। তো সেলফ প্র্যাকটিসে চলে আসি আমরা। এক নম্বর প্রশ্নটা দেখেন, দ্বিতীয় মোকদ্দমার বিচার নিষিদ্ধ করার জন্য পূর্ববর্তী মামলার রায় প্রাসঙ্গিক। প্রিভিয়াস জাজমেন্ট সাক্ষ্য আইনের কত ধারায় বলা হয়েছে? 40 ধারায়। দুই নম্বর প্রশ্নটা ইম্পর্টেন্ট। প্রিভিয়াস জাজমেন্ট রিলেভেন্ট টু বার এ সেকেন্ড সুট আর ট্রায়াল, কত ধারা? 40 ধারা। তিন নাম্বারটা আরো ইম্পর্টেন্ট, প্রিভিয়াস জাজমেন্ট টু রিলেভেন্ট, প্রিভিয়াস জাজমেন্ট রিলেভেন্ট টু বার ড্যাশ এ সেকেন্ড সুট আর ট্রায়াল। তো এখানে মোটামুটি যে প্রশ্ন আছে এগুলো পারবেন। 7 নম্বর প্রশ্নটা যদি দেখেন, সাক্ষ্য আইনের কোন ধারায় ফৌজদারি কার্যবিধি 403 ধারার বিধান, 403 ধারার অধীন একই বিষয়ে কাউকে দুইবার বিচারের সম্মুখীন করা যায় না? নেমো ডিবেট উইজ ব্রেক সেরেনিতে এটির প্রতিফলন ঘটেছে কত ধারায়? এই ধারায়। আর অন্যান্য যা আছে এগুলো ইনশাল্লাহ পারবেন। 13 নাম্বার যদি দেখেন, যে সাক্ষ্য আইনের 41 ধারায় কয় শ্রেণীর আদালতের রায়কে প্রাসঙ্গিক করা হয়েছে? 4 শ্রেণী। 5 বলেন কেন? 4 শ্রেণী। কয় শ্রেণী? 4 শ্রেণী। তারপর 17 নাম্বারটা যদি দেখেন, 41 ধারায় প্রোবেট, ম্যাট্রিমোনিয়াল, অ্যাডমিরালটি, দেলিয়াত এখতিয়ার প্রয়োগকারী ক্ষমতা সম্পন্ন আদালত কর্তৃক প্রদত্ত রায়, আদেশ বা ডিক্রিকে কতিপয় ক্ষেত্রে ড্যাশ হিসেবে উল্লেখ করা হয়েছে? চূড়ান্ত প্রমাণ। এখানে একটু 43 ধারাটা একটু লেখেন, লেখাইছিলাম কখনো? 43 ধারাটা একটু লেখেন, না লিখলেও যারা লিখছেন তো লিখছেন, না লিখলে লেখেন লেখেন। 40 থেকে লেখেন 43 ধারা, 43 দিয়ে লেখেন, ধারা 43। 40 থেকে 42 ধারা ব্যতীত, 40 থেকে 42 ধারায় উল্লেখিত রায় ব্যতীত, এটা লেখেন। 40 থেকে 42 ধারায় উল্লেখিত রায় ব্যতীত অন্যান্য রায় যখন প্রাসঙ্গিক। 40 থেকে 42 ধারায় উল্লেখিত রায় ব্যতীত অন্যান্য রায় যখন প্রাসঙ্গিক। আচ্ছা, তো এই জায়গায় একটা বিষয় দেখেন, 40 ধারায় তো পূর্ববর্তী মামলার রায় প্রাসঙ্গিক। পূর্ববর্তী মামলার রায় মানে এই জায়গা বিচার্য বিষয় এক হইতে হবে, পক্ষরাও এক হইতে হবে, এটা প্রাসঙ্গিক। আচ্ছা, 41-এ বলছে যে 4টা আদালতের রায়, সকল আদালত না কিন্তু, প্রোবেট, ম্যাট্রিমোনিয়াল, অ্যাডমিরালটি, ইনসলভেন্সি, এই 4টা আদালতের রায় নাকি? আর 42-এ বলছে কি? জনসংশ্লিষ্ট প্রকৃতির রায়। এখন তাহলে 43-এ বলছে যে 40, 41, 42 ছাড়া অন্য কোন রায় কিভাবে প্রাসঙ্গিক হবে, এটা বলছে কততে? 43। ধরেন একজনের বিচার হচ্ছে চুরির মামলায়, তো ওই মামলায় দেখানো যেতে পারে যে ওনার এ যে চুরি করছে, আগেও চুরির মামলায় সে সাজা পাইছে, কিন্তু আগের চুরি আর এই চুরি তো এক না। আগে দেখা গেল ছাগল চুরি করছিল, এটা হলো কি? গরু চুরি। বা আগেও হত্যা মামলায় সে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছিল, পরে তার আদালত কি দিছে, মানে তার সাধারণ ক্ষমা করছে সরকার। দেখানো যেতে পারে যে আগেও এই ধরনের অপরাধ করছিল, এই যে সেই মামলার রায়। বুঝতে পারছেন? তাহলে 40, 41, 42-এর রায় ছাড়া অন্যান্য রায় যখন প্রাসঙ্গিক, এটা বলছে কততে? 43। 44 ধারার প্রশ্নটা সবার আপনারা আছে, এই যে দেখেন, কোন আদালতের রায়, আদেশ বা ডিক্রি সাক্ষ্য আইনের 44 ধারা অনুসারে প্রমাণ করা যেতে পারে। সবশেষেরটা, এখতিয়ার বহির্ভূত আদালত কর্তৃক প্রদত্ত রায়, প্রতারণা বা যোগ সাজস ক্রমে হাসিল করা হয়েছে এমন রায়। 44 ধারা অ্যাকচুয়ালি যেটা বলছে, যে যদি এখতিয়ার বহির্ভূত আদালত কোনো রায় দেয়, যদি কোনো রায় আদালত প্রতারণা করে বা যোগ সাজস ক্রমে দেয়, তাহলে সেটার সম্পর্কে বলা হয়েছে কত ধারায়? 44 ধারায়। তো আপনি 44 ধারা জাস্ট এই প্রশ্নটা দেখে মনে রাখবেন। 44 ধারা লিখবেন এখতিয়ারবিহীন আদালতের রায় বা প্রতারণা বা যোগ সাজস ক্রমে রায়, এগুলা সম্পর্কে আলোচনা করছে কততে? 44। এখতিয়ারবিহীন আদালতের রায় আপনাদের বইতে আছে, ওই যে লাস্টের 25 নম্বর প্রশ্নটা নতুন বইতে আছে। এখতিয়ারবিহীন আদালতের রায় আর প্রতারণা বা যোগ সাজসক্রমে হাসিল করা হয়েছে এমন রায় প্রাসঙ্গিক কত ধারায়? 40 ধারায়। যারা কম পারেন তাদের জন্য ফরজ ইবাদত হলো 40 আর 41।
আর যার মাথায় আর একটু ধরে সে ওই 42, 43, 44ও পড়বেন, কিন্তু যারা কম পারেন তাদের জন্য কত কত 40 আর 41 মিস করাই যাবে না। ওই জায়গায় কি আছে অবশ্যই জানতে হবে। তো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করতে পারেন। আচ্ছা, আমাদের এখানে যারা আছেন আপনাদের কিছু কথা বলি, অনলাইনের যারা আছেন তাদের উদ্দেশ্যে বলি। অনলাইনে যদি কারো কাছে কোর্স ফি বকেয়া থাকে পরিশোধ করবেন। এক ভাই কনফিউজড, কবে পরীক্ষা হবেন, কবে হবে আপনি জানেন না, বা পারিবারিক বিভিন্ন কারণে বা অন্যান্য সময় মানে মানে আপনার কনফিডেন্স লো হয়ে যাচ্ছে। তো প্রথম আমার কাছে পরামর্শ চাইছেন, প্রথম পরামর্শ হচ্ছে যে বকেয়া থাকলে পরিশোধ করেন। এটা হলো প্রথম পরামর্শ। আর সেকেন্ড পরামর্শ হচ্ছে যে আমরা, আপনি কনফিডেন্স লো করেন না। আমরা, আপনি যদি ধরেন আগে কিছুই পড়েন নাই বা আগের প্রস্তুতি নিয়ে আপনি মোটামুটি ফ্রাস্ট্রেটেড, হতাশ, তাহলে আপনি আমাদের বর্তমান যা করি এটার সাথে তাল মেলান। এটার সাথে তাল মেলান মানে হলো, ধরেন এই যে আমরা বর্তমানে পড়তেছি কি, সাক্ষ্য আইন। তাহলে আপনার প্রাথমিক দায়িত্ব মানে হলো প্রতিদিন সাক্ষ্য আইন যা পড়ি এটা আমার কি করতে হবে, শেষ করতেই হবে। এটা হলো প্রথম দায়িত্ব। সেকেন্ড দায়িত্ব হলো, এই যে আমাদের যে পরীক্ষা, ধরেন আগামীকাল কি পরীক্ষা, সুনির্দিষ্ট প্রতিজ্ঞা আইনের 100, তাহলে আমার স্বাক্ষর সাথে সাথে সুনির্দিষ্ট 100 রুটিন তো বেশ কয়েকদিন আগে দিছি, সুনির্দিষ্ট 100 পড়বেন। যদি মনে হয় যে সুনির্দিষ্ট 100 তো আমি পারি না, বাদ দেন, তাহলে সাক্ষ্য চালাই যান। আমাদের শনিবারে কি পরীক্ষা, শনিবারে ফৌজদারির 101 থেকে 200, দণ্ডবিধির 101 থেকে 200, তাহলে এটা পড়বেন। তাহলে আপনার সিলেবাসে এখন সাবজেক্ট থাকবে হলো, মানে আপনার রুটিনে সাবজেক্ট থাকবে কয়টা, তিনটা, বর্তমান তিনটা। এক হচ্ছে যে সাক্ষ্য আইন যা পড়তেছে এটা ভালোভাবে পড়বো শুরু থেকে, আর ফৌজদারির যেটা পড়া আছে ওইটা পড়বো, আর দণ্ডবিধির যেটা পড়া আছে ওইটা পড়বো। এর বেশি আপনার জানা লাগবে না। এইটার সাথে সাথে তাল মেলান, দেখবেন যে ইনশাল্লাহ হয়ে গেছে। তো আর যদি মনে করেন যে আমার তো অমুক সাবজেক্ট বাকি, অমুক সাবজেক্ট বাকি, কি করবো না নাই করবো, প্রথমত আপনার অস্থিরতা কমাইতে হবে। আমি ওয়ান বাই ওয়ান শেষ করব। আমার যখন অনেক মাথার উপর অনেক বোঝা, তখন আমাদের মাঝে একটা অস্থিরতা চলে আসে, এবং অস্থিরতার কারণে হয় কি যে আমরা কিছুই শেষ করতে পারি না। সো আপনারা বাংলাদেশ বার কাউন্সিলে যে পিছাইছে যারা পরীক্ষার্থী, এটা আপনারা আশীর্বাদ হিসেবে নেন যে আমরা ইনশাল্লাহ একটা ভালো প্রস্তুতি নিতে পারবো আর কি। আর যে জিনিসের উপর আমাদের হাত নাই সেই জিনিস নিয়ে বেশি টেনশন করে লাভ নাই। দেখেন, তো যা পড়লাম এটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন। যতটুকু পড়ছি এখান থেকে প্রশ্ন পাবেন ইনশাল্লাহ। এই যে যে দেখেন, 17 পড়ছি, 18 পড়ছি, 19 পড়ছি, 20 পড়ছি, 21 পড়ছি, 22, 22 ক 23, 24 থেকে শুরু করে এই যে মাঝে কিন্তু একটা ধারা বাদ গেছে, সেটা হলো কত, 37। 37 ছাড়া 44 পর্যন্ত কিন্তু সবগুলো আমরা পড়ছি। এবং এর মধ্যে যদি আপনি ইম্পর্টেন্ট বলেন যে স্যার আমার জন্য ইম্পর্টেন্ট কি, ইম্পর্টেন্ট হলো প্রথমে 17 ধারা ইম্পর্টেন্ট, 18 দ্বারা ইম্পর্টেন্ট। যার জটিল লাগে সে 19, 20, 21, 22 পড়বেন না, কিন্তু 23টা ইম্পর্টেন্ট, 24, 28 ইম্পর্টেন্ট, 25, 26, 27 তিনটেই ইম্পর্টেন্ট। এরপরে 32, 33 ইম্পর্টেন্ট, 38 ইম্পর্টেন্ট, 40, 41 ইম্পর্টেন্ট। তো আমরা চলে আসি, যদি কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা সামনে আগাই। আচ্ছা, একজন বলছে 43 ধারা একটু ব্যাখ্যা করেন স্যার। 43 ধারা খুব সহজ ভাই। 40, 41, 42 এই তিনটা ছাড়া অন্য যদি কোনো রায় থাকে সেটা প্রাসঙ্গিক কত ধারায়, 43 ধারায়। 40-এ তো বললামই যে 40-এর রায় কিন্তু প্রাসঙ্গিক হতে হলে একই বিষয় নিয়ে হতে হবে, একই পক্ষগণ কর্তৃক হতে হবে। আর 41-এ কিন্তু সব আদালতের রায় না, কয়টা আদালত, চারটা। আর 42-এও সব আদালত সব ধরনের রায় না, কি রায়, জনসংশ্লিষ্ট প্রকৃতির রায়। তাহলে এইগুলা ছাড়া আর অন্য কোন রায় প্রাসঙ্গিক কত ধারায়, 43 ধারায়। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি। স্যার গতবার ওই 44 ধারা থেকে প্রশ্ন আসছে স্যার। ফ্রড বায়োটি ইজ এভরিথিং, নীতিটি দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 কোন ধারায় আছে? জি, 44 ধারা। হ্যাঁ আসতে পারে, সমস্যা কি বলেন, আর আসবে কিনা তাই। জি স্যার, একটু যদি 44 ধারাটা একটু ইয়ে করতে ব্যাখ্যা দিতেন। 40 ধারা তো ব্যাখ্যা দিলাম, আপনি ছিলেন না তখন। 44 44 স্যার। ধারায় 44, সেটাই তো বলতেছেন। জি স্যার। হ্যাঁ, 44-এর ব্যাখ্যা এতক্ষণ দিছি, আপনি কি শুনছেন কিনা।
স্যার খেয়াল করিনি স্যার। আচ্ছা, সরি। ধন্যবাদ। সেকশন 44-এ বলেছে যে যদি আপনি একটা মামলার ধরেন বিবাদী বা আপনি একটা মামলার আসামি, এখন আপনার কাছে মনে হচ্ছে যে যে আদালত রায়টা দিছে এই আদালতের রায় দেওয়ার কোনো এখতিয়ার নাই, বা আদালত রায়টা দিছে প্রতারণা করে, বা আদালত রায়টা করছে দুর্নীতি কইরা, তাহলে এই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করছে কততে? 44 ধারায়। আপনি প্রমাণ করতে পারবেন যে এই আদালতের এখতিয়ার নাই, বা আপনি দেখাইতে পারেন যে এই আদালতের রায় আদালত রায় দিছে দুর্নীতিগ্রস্ত হয়ে, তাহলে এই বিষয়ে আপনি পরবর্তী মামলায় বলতে পারবেন। এটা কততে? 44-এ। সাক্ষ্য আইনের কত ধারা? 44 ধারা। এই তো। আমরা চলে আসি পরের অধ্যায়। দেখেন, আহ তৃতীয় পক্ষের অভিমত যখন প্রাসঙ্গিক, গোল দিবেন ধারা 45 থেকে 51। তৃতীয় পক্ষের অভিমত যখন প্রাসঙ্গিক, ওপিনিয়ন অফ থার্ড পারসনস হোয়েন রিলিভেন্ট। পীযুষ সাহেব, একটা মামলায় কয়টা পক্ষ থাকে বলেন? কি কি? আর দেওয়ানি মামলায়? বাদী বিবাদী। এখন সাধারণত একটা মামলায় সাক্ষ্য দিতে পারে বাদী আর বিবাদী। এখন এই 45 থেকে 51-তে বলছে যে বাদী বিবাদী ছাড়া যারা মামলার পক্ষ না তাদের বিবৃতিও মাঝে মাঝে প্রাসঙ্গিক হতে পারে। যারা মামলার কিন্তু অ্যাকচুয়ালি পক্ষ না তারা হলো তৃতীয় পক্ষ। এখন এই তৃতীয় পক্ষ কারা? তৃতীয় পক্ষ কখনো 45 ধারায় বলছে এক্সপার্ট, যারা বিশারদ। আর এর পরের ধারাগুলোতে বলছে যে পরিচিত ব্যক্তি, যারা সাধারণত জানে, এরাও বক্তব্য দিতে পারে। তো তৃতীয় পক্ষ অ্যাকচুয়ালি এই জায়গা মেইনলি যেটা বোঝা হয়েছে 45 ধারা হচ্ছে বিশারদ। এখন বিশারদের বাংলা ইংরেজি হচ্ছে এক্সপার্ট বা বিশেষজ্ঞ। এক্সপার্ট এক্সপার্ট কারা? ধরেন একটা হত্যা মামলায় পোস্টমর্টেম করে কে? সিভিল সার্জন। তাহলে এই জায়গা সিভিল সার্জন তো বাদীরও কেউ না, বিবাদীরও কেউ না, বাট তিনি যে পোস্টমর্টেম করছে তিনি হচ্ছেন এই জায়গা কি? এক্সপার্ট, তৃতীয় পক্ষ। তার অভিমত প্রাসঙ্গিক কত ধারায়? 45 ধারায়। বুঝছেন? বা হাতের লেখা নিয়ে প্রশ্ন উঠছে, হাতের লেখা নিয়ে প্রশ্ন উঠছে। এখন হাতের লেখা সম্পর্কে যারা এক্সপার্ট তাদের অভিমত প্রাসঙ্গিক 45 ধারায়। বুঝতে পারছেন? তাহলে কখনো কখনো তৃতীয় পক্ষের অভিমত প্রাসঙ্গিক হয়, তবে তৃতীয় পক্ষ যে মত দিবে সেটা যে আদালত মানতে বাধ্য বিষয়টা কিন্তু তা না। আদালত মানতেও পারে, নাও পারে। এটা আলোচনার জন্য কি বিবেচনামূলক। এবারের ভাইবার প্রশ্ন ছিল, একজন ঢুকছে জিজ্ঞেস করছে সরাসরি যে সাক্ষ্য আইনের 45 ধারায় কি আছে বলেন। তো সে বলছে বিশারদের মতামত বা এক্সপার্ট ওপিনিয়ন। এক্সপার্ট ওপিনিয়ন কি আদালত মানতে বাধ্য? না, মানতে বাধ্য না। এটা কি বিবেচনামূলক? আদালত মানতেও পারে, নাও পারে। তাহলে দেখেন, সাক্ষ্য হিসেবে মতামতের বা অভিমতের গ্রহণযোগ্যতা, ওপিনিয়ন এভিডেন্স। সাধারণত মামলার পক্ষরা যাদেরকে সাক্ষী হিসেবে উপস্থাপন করে তাদের সাক্ষ্য গ্রহণ করা হয়। অনেক ক্ষেত্রে কোনো ব্যক্তি মামলার পক্ষ না হওয়ার পরেও বা মামলার পক্ষ দ্বারা সাক্ষ্য দেওয়ার জন্য আহ্বান করা না হলেও তার মতামত বা অভিমত মামলায় প্রাসঙ্গিক হতে পারে। তৃতীয় পক্ষের মতামত বা অভিমত কখন প্রাসঙ্গিক হবে তা সাক্ষ্য আইনের গোল দিবেন 45 থেকে 51 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে, এবং তৃতীয় পক্ষের এই অভিমতকে অভিমত সাক্ষ্য বা ওপিনিয়ন এভিডেন্স বলে। তো প্রথমে আমরা চলে আসি 45 ধারা। দেখেন, বিশারদের মতামত বা এক্সপার্ট ওপিনিয়ন। আগে 2022 সালের আগে এক্সপার্ট ওপিনিয়ন নেওয়া যেত বা বিশারদের মতামত প্রাসঙ্গিক ছিল 5টা ক্ষেত্রে, কিন্তু 2022 সালে আমূল পরিবর্তন করা হয়েছে, এখন হয়েছে মোট 13টা। এই যে দেখেন, সাক্ষ্য আইনের সাধারণ নিয়ম হলো মতামতকে সাক্ষ্য হিসেবে গ্রহণ না করা, কিন্তু সাক্ষ্য আইনের 45 ধারা এই নিয়মের একটি ব্যতিক্রম। এভিডেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2022 দ্বারা 45 ধারাটি প্রতিস্থাপন করা হয়, এবং 45 ধারা অনুসারে নিম্নলিখিত 13টি ক্ষেত্রে বিশারদের মতামতকে প্রাসঙ্গিক করা হয়েছে। যারা পুরাতন বই, আপনাদের বইতে যদি লেখা না থাকে সমস্যা নাই, আমার কাছ থেকে একটা পেজ প্রিন্ট নিয়ে দেন। আচ্ছা, তো 13টা ক্ষেত্র কি কি আমরা একটু পড়ি। দেখেন, যারা নতুন বই তারাও হিসাব মিলাবো, জায়গা 13টার হিসাব ঠিকঠাক ভাবে নাই। প্রথমে দেখেন বিদেশি আইন, এটার ইংরেজিতে কি বলে? ফরেন ল। বিজ্ঞান, সায়েন্স। 3 নম্বরে শরীর সম্বন্ধীয় বা ফরেনসিক সাক্ষ্য, ফিজিক্যাল আর ফরেনসিক এভিডেন্স কত? 3। ডিজিটাল রেকর্ড কত? 4। চারুকলা বা আর্ট এটা কত? 5। 6 নম্বরে দেখেন নিম্নলিখিত বিষয় শনাক্তকরণের প্রশ্নে 6 নম্বর টোটালি কাটেন, কাটছেন? কাটার পরে এই যে 1 লেখতে হস্তলিপি বা হাতের লেখা, এটা করেন 6। পাইছেন? তাহলে 6 হবে হস্তলিপি বা হাতের লেখা, এটারে কি বলে? হ্যান্ড রাইটিং। আঙ্গুলের ছাপ বা টিপসই, এটা হবে 7। ফিঙ্গার ইমপ্রেশন, এটা কত? 7। পায়ের ছাপ বা ফুটপ্রিন্ট, এটা হবে 8। পায়ের ছাপ বা ফুটপ্রিন্ট, এটা কত হবে? 8। তালুর ছাপ, তালুর ছাপ
বা পাম ইমপ্রেশন, পাম পাম তালুর ছাপ বা পাম ইমপ্রেশন এটা কত? 9। চোখের কনিনিকার ছাপ আইরিশ ইমপ্রেশন এটা হবে 10, এটা হবে 10। টাইপ রাইটিং এটা হবে 11, টাইপ রাইটিং কত? 11। ট্রেড বা টেকনিক্যাল অভিব্যক্তির ব্যবহার ইউজেস অফ ট্রেড ও টেকনিক্যাল টার্মস এটা হবে 12, এটা হবে 12। আর 13 তো হবে ব্যক্তি বা প্রাণীর পরিচিতি আইডেন্টিটি অফ পারসন অর এনিমেল এটা কত? 13। তো আগে ছিল কয়টা? আগে ছিল 5টা, বর্তমানে মনে রাখবেন কয়টা? এক্সপার্ট ওপিনিয়ন দেওয়া যায় কয়টা ক্ষেত্রে? 13টা ক্ষেত্রে। এখন এই 13টা যে আপনার হুবহু মুখস্থ করা লাগবে তা না, আপনি বারবার রিডিং করবেন। বারবার রিডিং করবেন মানে হলো যে আপনি বারবার দেখবেন যে 13টা একবার চোখ বুলাবেন, এমন না যে চোখ বন্ধ করে 13টা আপনার মুখস্থ বলা লাগবে। বুঝতে পারছেন? ধরেন আপনি আমাদের চার চারিপাশে অনেক লোকের দেখা হয়, অনেক লোককে আপনি ফেসে চেনেন, কিন্তু সবার সাথে কি কথা বলছেন? সবার সাথে কিন্তু কথা বলা হয় না। এখন আপনি বিদেশে এক জায়গায় গেছেন, সব বিদেশি, জাপানি বা চাইনিজ আমেরিকান, ওই জায়গায় যে লোকটা আপনার আশেপাশে বাংলাদেশে থাকতো তার দেখা পড়ছে, বলেন তো শনাক্ত করতে পারবেন কিনা? এবং তার সাথে যে দুটো কথাও বলবেন, আরে তুমি তো আমার দেশি লোক। তো পড়াওটাও তাই, যে আপনার এই জায়গায় এখন মাথায় ধরতেছে না, কিন্তু পরীক্ষার হলে গিয়ে যে জিনিসটা আপনি একবার দুইবার বারবার পড়ছেন আর হয়তো আপনার মুখস্থ নাই, কিন্তু দেখলে কিন্তু মনে পড়বে যে এটা এটা উত্তর হতে পারে। বুঝতে পারছেন? তো আপাতত আমরা মুখস্থ করব না, জাস্ট মনে রাখবো যে 45 ধারায় কয়টা বিষয়? 13টা বিষয়। তো এই জায়গার অনেক কথা আছে, এগুলো পড়ার প্রয়োজন নাই। আমরা সরাসরি চলে আসি উদাহরণে। পরের পেজে একটা উদাহরণ আছে, দেখেন। এ বি কে বিষ প্রয়োগের মাধ্যমে হত্যা করছে, এই জায়গায় লেখা আছে বিষয় হবে কি? বিষ। যে বিষ প্রয়োগের দ্বারা বি মৃত্যুবরণ করেছে মনে করা হচ্ছে, সেই বিষ ক্রিয়ার কারণে সৃষ্ট লক্ষণ সমূহের বিষয়ে বিশারদের মতামত 45 ধারায় প্রাসঙ্গিক হবে। জেনে রাখা ভালোতে আসি। জেনে রাখা ভালো, সাক্ষ্য আইনের 45 ধারায় বিশারদের মতামত এক্সপার্ট ওপিনিয়নকে প্রাসঙ্গিক করা হয়েছে। 45 ধারার অধীন বিশারদের মতামত আন্ডারলাইন করবেন, গ্রহণ করা বা না করা আদালতের জন্য গোল দিবেন বিবেচনামূলক। এই যে দেখছেন, বিশারদের মতামত গ্রহণ করা বা না করা কি মূলক? বিবেচনামূলক। অর্থাৎ বিশারদের মতামত আদালতের জন্য বাধ্যকর না। তারপর একটা আন্ডারলাইন করেন, 45 ধারার অধীন বিশারদের মতামত চূড়ান্ত প্রমাণ না, নট এ কনক্লুসিভ প্রুফ, কিন্তু গোল দিবেন অনুসমর্থন প্রকৃতির। অনুসমর্থন প্রকৃতির, ইনকরবোরেটিভ ইন নেচার। করবোরেটিভ মানে হলো অনুসমর্থন প্রকৃতির। অনুসমর্থন মানে হলো যে সরাসরি সাবস্টেন্টিভ এভিডেন্স না, বাট অন্যান্য সাক্ষ্যের সাথে যদি এই সাক্ষ্যের মিল থাকে তাহলে এটা গ্রহণযোগ্য হতে পারে। ধরেন যদি বলে ডাক্তার সাহেব বলছে যে আহ এই একে হত্যা করা হয়েছে অমুক পিস্তলের মাধ্যমে, অমুক পিস্তলের মাধ্যমে। এখন ডাক্তার সাহেবের এই তথ্যের উপর ভিত্তি করে কোনো রায় কিন্তু দিবে না, কিন্তু যদি সাক্ষ্য প্রমাণে অন্যান্য সাক্ষীরা বলছে যে আসামির হাতে এই পিস্তল ছিল, বা সাক্ষী আসামির কাছ থেকে ওই ধরনের পিস্তলই জব্দ করা হয়েছে, তাহলে ওই অন্যান্য সাক্ষ্যের সাথে ডাক্তার সাহেবের সাক্ষ্য কি হয়ে যাচ্ছে? মিলে যাচ্ছে, তাহলে এটা গ্রহণযোগ্য হতে পারে। কিন্তু ওনার সাক্ষ্যের সাথে দেখা গেল অন্যান্য সাক্ষ্যের কোনো মিল নাই, তাহলে গ্রহণযোগ্য নাও হতে পারে। অর্থাৎ অন্যান্য সাক্ষ্যের সাথে মিলিয়ে নিয়ে আদালত সিদ্ধান্ত নিতে পারে। তো আমরা চলে আসি বিগত বছরের প্রশ্ন, দেখেন। দ্য এভিডেন্স অ্যাক্ট 1872 অনুযায়ী বিশারদের মতামত আদালতের জন্য কি বলেন? বাধ্যতামূলক না বিবেচনামূলক? বিবেচনামূলক। এই মিলন সাহেব বলেন তো, বিষয়ের প্রাসঙ্গিকতা এটা কত থেকে কত ধারা অধ্যায়টা? কেউ বলবেন না, ওনারা বলতে দেবেন। 5 থেকে 55। আখিনুর, ডাইং ডিক্লারেশন আছে কত ধারায়? মৃত্যুকালীন ঘোষণা কত ধারায় আছে? কত ধারায় আছে? পারবেন বলেন। বঙ্গবন্ধুর বাড়ি কয় নম্বরে? তাহলে মৃত্যুকালীন ঘোষণা আছে 32-এর 1।
আমরা চলে আসি পরের 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 ধারায় চলে এসে দেখেন পুরাতন বইতে নাই বা শরীর সম্বন্ধীয় ফরেনসিক সাক্ষ্য বিষয় মতামত। একটু লিখে রাখতে পারেন যাদের পুরাতন বই তারা একটু লেখেন যে শরীর সম্বন্ধীয় শরীর সম্বন্ধীয়, নতুন বইয়ে লেখা লাগবে না, আপনাদের বইতে আছে শরীর সম্বন্ধীয় বা ফরেনসিক সাক্ষ্য বিষয়ে মতামত। আলাদা ধারা না? হ্যাঁ, 45 ক ধারা, শরীর সম্বন্ধীয় সম্বন্ধীয় বা ফরেনসিক সাক্ষ্য বিষয়ে মতামত। শরীর সম্বন্ধীয় বা ফরেনসিক সাক্ষ্য বিষয়ে মতামত, শরীর সম্বন্ধীয় বা ফরেনসিক সাক্ষ্য বিষয়ে মতামত, ধারা লেখেন 45 ক। তো এখানে কি বলছে ওইটা লেখার দরকার নাই, জাস্ট এমনি একটু শুনেন আপনারা, যারা বইতে আছে তারা দেখেন। শরীর সম্বন্ধীয় বা ফরেনসিক সাক্ষ্য বিষয়ে কোন সাক্ষী বিশেষজ্ঞ হিসেবে সাক্ষ্যে কি কি শর্ত পূরণ করবে সেটাই 45 ক ধারায় আলোচনা করছে। শরীর সম্বন্ধীয় বা ফরেনসিক সাক্ষ্য বিষয়ে বিশেষজ্ঞ হিসেবে কোন সাক্ষী সাক্ষ্য দিতে আদালতের অনুমতি গ্রহণ করবে এবং তার বিশেষজ্ঞ প্রতিবেদন বা মতামতের কপি সকল পক্ষকে সরবরাহ করবে। এটার অর্থ হলো যে শরীর ফরেনসিক সাক্ষ্য যারা দিছে, ফরেনসিক সাক্ষ্য দিছে কে? এক্সপার্ট। এক্সপার্ট যখন সাক্ষ্য দিতে আসবে অবশ্যই আদালতের কি লাগবে? অনুমতি লাগবে। এবং তিনি যে ফরেনসিক রিপোর্টটা দিছে এটা সকল পক্ষরে কি করবে? সরবরাহ করবে। এটা হলো কথা। তাহলে শরীর সম্বন্ধে বা ফরেনসিক সাক্ষ্য বিষয়ে মতামত কততে? 45 ক। তিনি সাক্ষ্য দিতে আসলে সবার কি নিবে? আদালতের কি নিবে? মতামত নিবে এবং এর কপি সবাইরে সরবরাহ করবে। এ হলো কথা। ধারা 47-এ চলে আসি, এটা আপনাদের বইতে আছে। ধারা 47, হস্তলিপি বা লেখা সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক, ওপিনিয়ন অ্যাজ টু হ্যান্ড রাইটিং হোয়েন রিলেভেন্ট। হস্তলিপি বা লেখা সম্পর্কে অভিমত যখন প্রাসঙ্গিক। একটু পড়ি তারপরে ব্যাখ্যা দিই। দেখেন, একটি দলিল কোনো ব্যক্তির দ্বারা লিখিত বা স্বাক্ষরিত হয়েছে সে সম্পর্কে আদালতকে যখন কোনো অভিমত গ্রহণ করতে হয় তখন যে ব্যক্তির দ্বারা সেটা লিখিত বা স্বাক্ষরিত হয়েছে বলে মনে করা হয় সেই ব্যক্তির দ্বারা উহা লিখিত বা স্বাক্ষরিত হয়েছে বা হয় নাই মর্মে উক্ত ব্যক্তির হস্তলিপির সাথে গোল দেবেন পরিচিত লোকের অভিমত প্রাসঙ্গিক। মূল কথা হলো পরিচিত লোক। প্রশ্ন উঠছে যে এই দলিলটা ফেরদৌস সর্দারের হাতের লেখা কিনা। তাহলে ফেরদৌস সর্দারের হাতের লেখা সম্পর্কে যারা যারা পরিচিত, ওনার সহপাঠী যারা আছে, সহকর্মী যারা আছে, তাদেরকে ডেকে আদালত জিজ্ঞাসা করতে পারে, তাদের অভিমত নিতে পারে যে ফেরদৌস সর্দারের হাতের লেখা এটা কিনা। তাহলে তাদের অভিমত প্রাসঙ্গিক কত ধরায়? 47। বুঝছেন? তাহলে 45-এ হলো বিশারদ, ওই বিষয়ে এক্সপার্ট যারা, আর ও হাতের লেখা বা স্বাক্ষর সম্পর্কে পরিচিত যারা, তাদের অভিমত কততে? 47। জেনে রাখা ভালো। দেখেন, হস্তলেখা শনাক্তকরণের জন্য বিশারদের মতামত নেওয়া হয় কত ধারায়? 45 ধারায়। কোনো হাতে লেখা বা স্বাক্ষর কোনো ব্যক্তি কর্তৃক করা হয়েছে সেটা শনাক্ত করতে ও হাতে লেখা বা স্বাক্ষরের সাথে পরিচিত ব্যক্তির মতামত নেওয়া হয় কততে? 47 ধারায়। 47 ধারায় বিশারদ হওয়ার প্রয়োজন নেই, বরং হাতে লেখা বা স্বাক্ষরের সাথে পরিচিত হলে মতামত প্রাসঙ্গিক হবে। তাহলে আমি যদি একটু আপনাদের জিজ্ঞাসা করি, পীযূষ সাহেব, 45 আর 47 এই দুইটার ভিতরে আপনি কি বোঝেন, এক কিনা না পার্থক্য আছে? লেখার বিষয় বলছে। হুম। আর 45 হলো আপনার বিভিন্ন শরীরের সাপোর্ট বা কেউ বলেন না, ওনার আমি প্রশ্ন করবো, আশপাশ থেকে কেউ গুনগুন করবেন না। 45-এও যে 13টা আছে, 13টার ভিতর কিন্তু হাতের লেখা আছে, বুঝে দেখেন, 13টার ভিতরেও হাতের লেখা আছে। আছে তাহলে 45-এও হাতের লেখা আছে, 47-এও হাতের লেখা আছে, এই দুইটার মধ্যে পার্থক্য কি? নাইম গাজী, এই দুইটার ভিতরে পার্থক্য কি? 45 আর 47 দুই জায়গায় হাতের লেখা আছে। যেটা বলছে যে শরীর সম্বন্ধে শরীরের কোনো অংশ শরীর বাদ দেন, আমরা 45-এ যে 13টা আছে, এই 13টা কেউ বলবেন না, আবার বলি পানিশমেন্ট আছে বললে। 45-এও হাতের লেখা আছে, 47-এও হাতের লেখা আছে, দুইটার ভিতরে পার্থক্য কি? শরীর বাদ দেন, হাতের লেখা তাই আসি আমরা।
মাহবুব সাহেব, 45 বলছে বিশারদের মতামতের উপরে, আর পরিচিত লোকের বলছে 47। কিরকম একটা উদাহরণ দিয়ে বোঝান যে হাতের লেখা 45-এ বিশারদের মতামত কেমনে একটু বলেন। সবার বিশারদ হাতের লেখা স্যার, বিশারদ এক্সপার্ট যারা বিশারদ, তাদের হাতের লেখা, তারা হাতের লেখা পরীক্ষা করবে। তারা পরীক্ষা করবে। প্রশ্ন উঠছে যে অমুকের হাতের লেখা কিনা, তাহলে বিশারদের কাছে পাঠাবে। কোর্টে তো যান রেগুলার, বলে যে এক্সপার্টে পাঠাইছে। তো এক্সপার্টে পাঠাইছে মানে যারা ওই বিষয়ে বিশেষজ্ঞ, তারা মতামত দেবে কততে? 45। আর হাতের লেখা নিয়ে প্রশ্ন উঠছে, এক্সপার্টে পাঠায় নাই, পরিচিত যারা আছে তাদের ডাকে এনে শুনতেছে যে এটা কি আসলে এর হাতের লেখা কিনা। এটা কত? 47। নাইম আর পীযূষ কি বুঝছেন? বিশারদের অ্যাকচুয়ালি 45-এ কিন্তু শুধু হাতের লেখা না, অনেক কিছু আছে। এই সব বিষয়ে এক্সপার্টের ওপিনিয়ন নেবে কততে? 45-এ। আর পরিচিত লোকের ওপিনিয়ন নেবে কততে? 47-এ। বোঝা গেছে না? আচ্ছা, একটু বিরতিতে যাই 5 মিনিট, তারপরে আবার শুরু করি। এই ফেরদৌস সাহেব, আমার এক কাপ কফি খাওয়ান। আচ্ছা, তো তাহলে এখানে নতুন একটা ধারা যোগ করছে আরো একটা, সেটা হচ্ছে যে এভিডেন্স অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2022 দ্বারা 47 ক ধারাটি যুক্ত করা হয়েছে, যে ক্ষেত্রে ডিজিটাল স্বাক্ষর সম্পর্কিত মতামত প্রাসঙ্গিক। এখানে একটু লিখে রাখেন, পুরাতন বই যারা আছে তারা একটু লিখে রাখেন, ধারা 47 ক। ধারা 47 ক। ধারা 47 ক একটু লেখেন যে ডিজিটাল স্বাক্ষরের ক্ষেত্রে, আপনার বইতে আছে তো, জেনে রাখার মধ্যে আছে, দেখেন ধারা 47 ক লেখছেন। লেখেন, ডিজিটাল স্বাক্ষরের ক্ষেত্রে উক্ত স্বাক্ষর ইস্যুকারী লেখছেন প্রত্যয়নকারী কর্তৃপক্ষের মতামত প্রাসঙ্গিক। প্রত্যয়নকারী কর্তৃপক্ষের মতামত প্রাসঙ্গিক। এই নির্মল, আপনি তো যে পাচ্ছেন তানভীর আলম খান দিয়ে কাজ বাজ করাইয়া ওনারে ভাগ টাক দিয়েন। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ডিজিটাল স্বাক্ষরের ক্ষেত্রে, মানে ডিজিটাল স্বাক্ষর যারা ইস্যু করছে সেই প্রত্যয়নকারী কর্তৃপক্ষের মতামত প্রাসঙ্গিক কত ধারায়? 47 ক। একটু লিখলেই হবে। আমরা বিগত বছরে একটা প্রশ্ন এসেছে 16 জিএস পরীক্ষায়, দেখেন দা এভিডেন্স অ্যাক্ট 1872-এর কোন ধারা মতে হস্তলেখা সম্পর্কে বিশারদের অভিমত প্রাসঙ্গিক? হস্তলেখা বোঝেন তো, হাতের লেখা। আর বিশারদ, বিশারদ মানে কত? 45 হবে, বাট অপশনে 45 নাই। এখন 45 যেহেতু নাই, কাছের, কাছের কে আছে? কাছের আছে কে? 47, সেই কারণে উত্তর হবে 47। বাট অ্যাকচুয়ালি উত্তর প্রশ্নের মধ্যে নাই। বাট উত্তর যদি আপনার দিতে হয় চারটার মধ্যে একটা, তাহলে দিতে হবে কত? 47। কারণ এখানে এটা এটা এক্সাক্ট মানে পুরোপুরি সঠিক হতো বিশারদের জায়গা যদি কি থাকতো? পরিচিত লোক। পরিচিত লোক থাকলে তাহলে 47 একেবারে উত্তর হতো। এখন এটা বাংলাদেশ বার কাউন্সিলই ভালো জানে, আর বলা যাচ্ছে না। দেখেন ধারা 48, দেখেন প্রতিটা প্রতিযোগিতামূলক পরীক্ষায়, বিসিএস বলেন, জুডিশিয়ারি বলেন, বাংলাদেশ বার কাউন্সিল বা অন্যান্য পরীক্ষায় 2-3টা ভুল এরকম থেকেই থাকে, মানে এটা হয়ে যায়। ধারা 48, অধিকার বা প্রথার অস্তিত্ব সম্পর্কিত মতামত যখন প্রাসঙ্গিক। গোল দিবেন অধিকার বা প্রথা। অধিকার বা প্রথার অস্তিত্ব সম্পর্কিত মতামত যখন প্রাসঙ্গিক। ওপিনিয়ন অ্যাজ টু এক্সিস্টেন্স অফ রাইট অর কাস্টম হোয়েন রিলেভেন্ট। কোন অধিকার বা প্রথার অস্তিত্ব থাকলে সেই সম্পর্কে যাদের জানা স্বাভাবিক, বলতেন যাদের জানা স্বাভাবিক, তাদের অভিমত 48 ধারায় প্রাসঙ্গিক। আন্ডারলাইন করবেন, যাদের জানা স্বাভাবিক। যদি প্রশ্ন উঠে যে
এই অধিকার সম্পর্কে কোনো প্রশ্ন উঠছে, তাহলে জানা যাবে যে এই অধিকার সম্পর্কে কাদের জানা স্বাভাবিক। কাদের জানা স্বাভাবিক মানে বুঝেন, যদি নির্মলে গ্রামে একটা পুকুরে, সরকারি পুকুর ধরেন, সকলের গোসলের অধিকার আছে, এখন হঠাৎ করে একদল লোক এসে বাধা দিচ্ছে যে এই জায়গা গোসল করা যাবে না, এই রিলেটেড মামলা হয়েছে যে গোসল করা যাবে, আর ওই দল বলতেছে যাবে না, তাইলে দেখবে যে যাদের ওই বিষয়ে জানা স্বাভাবিক, ওই বিষয়ে জানা স্বাভাবিক নির্মলে গ্রামের যারা বাসিন্দা তাদের, নাকি কোটালীপাড়া মাহবুব সাহেবের জানা স্বাভাবিক? না, মাহবুব সাহেবের কিন্তু জানা স্বাভাবিক না। তাহলে যারা ওই পুকুরের আশেপাশে বাস করে বা যারা ওই গ্রামে বাস করে তারা ওই বিষয়ে কি জানে? তাহলে যাদের জানা স্বাভাবিক, অধিকার বা প্রথা সম্পর্কে যারা সাধারণত জানা স্বাভাবিক, তাদের মতামত প্রাসঙ্গিক কত ধারায়? 48। এখন অধিকার প্রথা অনেক জায়গায় আছে, আমি একটু আপনাদের বলি, আপনারা কনফিউজড হবেন। অধিকার প্রথা আছে 13-তে, অধিকার প্রথা আছে 32-এর 4, অধিকার প্রথা আছে 32-এর 7, অধিকার প্রথা আছে 48। এখন আপনারা বলবেন যে স্যার এক অধিকার প্রথা এত জায়গা না দিয়ে এক জায়গা দিলেই তো হতো, বাট ভাই এগুলার মানে উপাদানগত পার্থক্য আছে। আমি একটু বলি শুনেন। 48-এ অধিকার যে প্রথা, এটা বলছে যে যাদের কি জানা স্বাভাবিক, এ জায়গা কি তার মারা যাওয়া লাগবে, হারাই যাওয়া লাগবে না, যাদের জানা স্বাভাবিক। তাহলে যাদের জানা স্বাভাবিক এটা হলো প্রাসঙ্গিক কততে? 48। বুঝেন কিনা? জি। আর 32-এর 4 যে অধিকার প্রথা, এটা তো সে মারা গেছে, হারাই গেছে, অথবা খুঁজে পাওয়া যাচ্ছে না। বুঝেন কিনা? 32-এর 7 যে অধিকার প্রথা, এটাও কি মারা গেছে, হারাই গেছে। আর 32-এর 7 হলো সুনির্দিষ্টভাবে এটা দলিলে থাকতে হবে, অথবা দলিলে বা উইলে। তাহলে অধিকার বা প্রথা সম্পর্কে দলিলে বা উইলে। আর 32 ধারা মানেই কয় শ্রেণী ব্যক্তি? 4 শ্রেণী ব্যক্তি। আর 48-এর যে অধিকার প্রথা, এ জায়গা কি মারা যাওয়া লাগবে না, এটাও কি যাদের জানা স্বাভাবিক। তাহলে 32 আর 48-এর পার্থক্য বুঝছেন কিনা? 32 মানে হলো 4 শ্রেণীর ব্যক্তি, আর 48-এ কিন্তু এটা বলছে যে যাদের জানা স্বাভাবিক। আচ্ছা, আর এক অধিকার প্রথা আছে 13 ধারায়। 13 ধারার যে অধিকার প্রথা, 13 ধারার বিস্তৃতি সবচেয়ে বেশি। যত ধারা আছে, ধরেন 48-এ বলছে যে যাদের জানা স্বাভাবিক, আর 32-এ হলো মারা গেছে, হারাই গেছে। আর 13 ধারায় বলছে মারা গেছে, হারাই গেছে, যাদের জানা স্বাভাবিক বা অন্য কোনো ক্ষেত্রেও যদি থাকে, অধিকার প্রথা রিলেটেড যা যা আছে সবকিছু প্রাসঙ্গিক পদ্ধতি। তাহলে কোন ধারার পরিধি সবচেয়ে বেশি? 13 ধারা। বুঝছেন? 4 অধিকার প্রথা, যাদের জানা স্বাভাবিক 48, মারা গেছে হারাই গেল হলো 32-এর 4 আর 32-এর 7। আর অধিকার প্রথা সম্পর্কে একেবারে 14 গোষ্ঠী যা যা আছে সবকিছু প্রাসঙ্গিক কততে? 13-তে। যেমন দেখেন, কোন নির্দিষ্ট গ্রামের বাসিন্দাদের কোন নির্দিষ্ট কূপের পানি ব্যবহার করার অধিকার সম্পর্কে উক্ত গ্রামের মানুষের মতামত 48 ধারায় প্রাসঙ্গিক। ওই যে নির্দিষ্ট কূপ, যে অমুক কূপের, কূপ তো এখন খুব বেশি দেখা যায় না, বাট একটা সময় কূপ বা আর এক কূপের আর এক নাম হলো ইন্দিরা, জানেন তো? এইগুলা আসলে এক সময় অনেক ছিল, তো এগুলার পানি অধিকার আছে কি নাই, এটা তাদেরকে স্বাভাবিকভাবে জানা প্রাসঙ্গিক। সেটা হচ্ছে কত ধারায়? 48। চলে আসি আমরা 49 ধারা। রীতিনীতি মতবাদ, আন্ডারলাইন করবেন, রীতিনীতি মতবাদ বা বিশ্বাস সম্পর্কিত মতামত যখন প্রাসঙ্গিক, ওপিনিয়ন অ্যাজ টু ইউজেস, টেনেটস এটসেট্রা হোয়েন রিলেভেন্ট। সো প্রথমে আমরা 49 ধারায়, অন্যান্য যারা পুরাতন বইতে এটা বিস্তারিত বলে নাই, এই জায়গা জাস্ট আপনি এতটুকু মনে রাখেন, কোন রীতিনীতি বা মতবাদ সম্পর্কে যারা জানে তাদের মতামত প্রাসঙ্গিক কত ধারায়? 49 ধারায়। ধরেন একটা প্রশ্ন উঠলো যে, এখানে পুরোটা পড়তেছি না, প্রশ্ন উঠছে যে একমাত্র পুত্র, এক হিন্দু আইনে আছে একমাত্র পুত্রদের দত্তক দেওয়া যায় না। কোন ব্যক্তির যদি একমাত্র পুত্র থাকে তাহলে সেই পুত্রেরই কি দত্তক দেওয়া যায় না, কিন্তু এক লোক একমাত্র পুত্রকে দত্তক দিয়ে ফেলছে, এখন কি হবে? তাহলে যদি শাস্ত্রে এই রীতিনীতি সম্পর্কে, মতবাদ সম্পর্কে যদি কারো জানা থাকে, যারা ওই বিষয়ে পণ্ডিত, তারা শাস্ত্র দেখে বললো যে না, একমাত্র পুত্রেরও বিশেষ ক্ষেত্রে দত্তক দেওয়া যাবে, তাদের অভিমত প্রাসঙ্গিক কত ধারায়? 49। তাহলে রীতিনীতি মতবাদ এইগুলো সম্পর্কে যারা বিশেষজ্ঞ বা যারা বিশেষ করে জানে, জানা মতামত, তাদের মতামত প্রাসঙ্গিক কততে? 49। আমরা 50-এ চলে আসি। ধারা 50, সম্পর্ক বিষয়ে মতামত যখন প্রাসঙ্গিক, আন্ডারলাইন করেন, সম্পর্ক বিষয়, সম্পর্ক, সম্পর্ক বিষয়ে মতামত যখন কি
প্রাসঙ্গিক। ওপিনিয়ন অন রিলেশনশিপ হোয়েন রিলেভেন্ট, মানে সম্পর্ক সম্পর্কে যারা জানে তাদের তাদের মতামত প্রাসঙ্গিক কততে? 50-এ। সম্পর্ক সম্পর্কে যারা জানে কিভাবে? প্রশ্ন হলো, এই যে দেখেন, প্রশ্ন হলো করিম এবং খায়রুন বিবাহিত কিনা। যে সকল ঘটনা প্রকাশ করে যে করিম এবং খায়রুনের বন্ধুরা করিম এবং খায়রুনকে স্বামী স্ত্রী হিসেবে গণ্য করত, সেই সকল বিষয় 50 ধারায় প্রাসঙ্গিক। করিম এবং খায়রুন প্রায় তাদের বন্ধুদের বাসায় স্বামী স্ত্রী হিসেবে যেত, যাতায়াত করতো, এবং তারা এতকাল ধরে জেনে আসছে যে করিম আর খায়রুন হচ্ছে স্বামী স্ত্রী। তাহলে ভবিষ্যতে যদি প্রশ্ন উঠে যে করিম আর খায়রুন আদৌ স্বামী স্ত্রী কিনা, তাহলে এই সকল লোকের মতামত যারা সম্পর্ক সম্পর্কে জানে তাদের মতামত প্রাসঙ্গিক কততে? 50। তাহলে আমরা কি কি মনে রাখবো দেখেন, বিশারদের মতামত কততে? 45। হাতের লেখা সম্পর্কে যারা জানে পরিচিত 48। অধিকার প্রথা কত? 48। রীতিনীতি মতবাদ কত? 49। আর সম্পর্ক কত? 50। আর মাঝে ওই যে ডিজিটাল সিগনেচার সম্পর্কে প্রত্যয়নকারী কর্তৃপক্ষের, এটা কততে? 47। আর ফরেনসিক সাক্ষ্য যিনি দিতে আসবে সেটা হলো 45 ক। আদালতের অনুমতি দিতে হবে, আর পক্ষদের সকলের এর একটা কি দিতে হবে? কপি দিতে হবে। এখন জেনে রাখা ভালো তো একটা কথা আছে, এটা ইম্পর্টেন্ট, এটা আপনাদের পুরাতন বইতে নাই, একটু শুনেন তারপরে আমি বললে লিখবেন। সেটা হলো, এই জায়গা বলছে যে সাক্ষ্য আইনের 50 ধারার অধীন মতামত, ডিভোর্স অ্যাক্টের অধীন কার্যধারার কোনো বিবাহ বা দণ্ডবিধি 494, 495, 497, 498 ধারার কোনো মামলার বিবাহ প্রমাণ করার জন্য যথেষ্ট না। সো আপনি যেটা লিখবেন একটু লিখে রাখেন যে ব্যাখ্যা, 50-এর ব্যাখ্যা। নতুন যাদের তাদের লেখা লাগবে না। ব্যাখ্যা হলো যে 50 ধারার বিধান, লেখেন 50 ধারার বিধান, 50 ধারার বিধান, ডিভোর্স অ্যাক্টের অধীন কোনো বিবাহ, ডিভোর্স অ্যাক্টের অধীন কোনো বিবাহ ডিভোর্স অ্যাক্টের অধীন কোনো বিবাহ বা দণ্ডবিধির বা দণ্ডবিধির 494, 495, 497 ও 498 ধারার ক্ষেত্রে প্রযোজ্য না। তাহলে 50 ধারার অধীন মতামত, এটা আমরা তো জানি ওই যে যারা জানলো যে তারা দুইজন বিবাহ কিনা সম্পর্ক সম্পর্কে জানে, কিন্তু তাদের এই মতামত ডিভোর্স অ্যাক্টের অধীন কোনো মামলা যদি হয় এই মামলার ক্ষেত্রে প্রাসঙ্গিক না। বা দণ্ডবিধি 494-তে আছে দ্বিগামিতা, 495-তে আছে পূর্বের বিয়ে গোপন করে, 497-তে আছে অ্যাডাল্টারি ব্যভিচার, 498-তে হয়েছে বিবাহিত নারীকে ফুসলিয়ে নিয়ে যাওয়া। এই ধরনের মামলার ক্ষেত্রে 50 ধারা প্রযোজ্য না। এ হলো কথা। 50 ধারায় যে সম্পর্ক সম্পর্কে যারা জানে তাদের মতামত ডিভোর্স অ্যাক্টের অধীন কোনো মামলা বা দ্বিগামিতা ব্যভিচার এই সকল মামলার ক্ষেত্রে প্রাসঙ্গিক না। তো আমরা সেলফ প্র্যাকটিসে যদি চলে আসি, দেখেন সাক্ষ্য আইনের ড্যাশ ধারা বিশারদের মতবাদ বা এক্সপার্ট ওপিনিয়নকে প্রাসঙ্গিক করা হয়েছে কত ধারায়? 45। 4 নাম্বার প্রশ্নটা দেখেন, সাক্ষ্য আইনের 45 ধারায় কয়টি ক্ষেত্রে বিশারদের মতামতকে প্রাসঙ্গিক করা হয়েছে? আগে ছিল কয়টা? 5টা। বর্তমানে কয়টা? 13টা। আর বাদ বাকি যা আছে পড়ে ফেলবেন। কোনো প্রশ্ন যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে জিজ্ঞাসা করবেন, পারবেন ইনশাল্লাহ। 13 ধারার প্রথার অধিকার আর 48 ধারার প্রথার অধিকার। আশরাফুল বলেন কি পার্থক্য? 13 ধারা হলো ডিটেলস সবকিছু বলা আছে, আর এই যে 48 যে প্রথা বা রীতিনীতি যে ওই স্বাভাবিক যে মতামত বা ওই যে ওই বললেন যে এটা কিন্তু ওই সে দত্তক দেওয়ার নিয়ম নেই, নারে বোঝান আমারে না। মানে স্যার বলছে কি যদি দত্তক দেওয়া একটা ছেলে থাকে কিন্তু সম্প্রদায়ের ভিতরে দেওয়া যাবে না। এই শুনেন, 48 ধারায় বলছে যে অধিকার প্রথা সম্পর্কে যারা জানে স্বাভাবিক। ধরেন খানলো একাডেমির এই জায়গা কি কি অধিকার প্রথা আছে এটা ওই বিল্ডিং এর ওদের জানা কিন্তু স্বাভাবিক না। এই জায়গা পানি খাইতে পারবে কিনা, ওয়াইফাই ইউজ করতে পারবে কিনা, ছাদে নামাজ পড়া যাবে কিনা, ব্রেকে নিচে যাওয়া যাবে যাবে কিনা, এগুলো জানে কারা? যারা এই জায়গা পড়ে।
তাহলে এই অধিকার প্রথা সম্পর্কে যারা জানে তাদের মতামতই শুধু প্রাসঙ্গিক কততে? 48-এ। বুঝছেন? অন্যদের কিন্তু জানা স্বাভাবিক না। কিন্তু যারা জানা স্বাভাবিক না তারা ছাড়াও প্লাস তারা সহ সবকিছুই প্রাসঙ্গিক কততে? 13-তে। যে যারা এই জায়গা স্বাভাবিক জানে যে মৃত ব্যক্তি, জীবিত ব্যক্তি, অক্ষম ব্যক্তি তারা যদি কিছু বলে থাকে, বা যে এই জায়গার স্টুডেন্ট না বাট সেই জায়গার কথা সম্পর্কে জানে, তাদের কথাও প্রাসঙ্গিক। মোটামুটি 48-এ যা আছে তা তো প্রাসঙ্গিকই, প্লাস অন্যান্য সবকিছু অধিকার প্রথা সম্পর্কে প্রাসঙ্গিক কততে? 13-তে। আর 48 হলো শুধুমাত্র কোন ক্ষেত্রে? যাদের এক্ষেত্রে কি জানা স্বাভাবিক। আর 32 যদি আমি আসি, তাহলে তো ওই যে 4 শ্রেণী, মারা গেছে, হারাই গেছে, যারা খুঁজে পাওয়া যাচ্ছে না। বুঝছেন? তো আজকে এই পর্যন্তই। ভালো থাকেন। আগামীকাল আমাদের সুনির্দিষ্ট প্রতিকার আইনের 100 মার্কের পরীক্ষা আছে, ক্লাস প্রথমে ক্লাস আছে, আসবেন সবাই। আর এই 60 পয়েন্ট কিন্তু আমরা অল্প অল্প করে শেষ হয়ে যাচ্ছে কিন্তু, এবং অন্যান্য সাবজেক্টও শেষ হয়ে যাবে ইনশাল্লাহ ভালোভাবে। তো পড়াকেও ফেলে রাখবেন না, প্রতিদিন পড়বেন, পরীক্ষা যখনই আসুক না কেন আমরা যাতে সাথে সাথেই পারফর্ম করতে পারি ইনশাল্লাহ। তো যদি কোনো প্রশ্ন কারো অনলাইন অফলাইনে থাকে জিজ্ঞাসা করেন, আর না হলে আজকে এই পর্যন্তই। হ্যাঁ, সুনির্দিষ্ট প্রতিকায়নের 100 মার্কের পরীক্ষার সিলেবাস গোটা বই, জি 57 ধারা, আর কি জিজ্ঞেস করেন আর।